প্রিয়তা এতদিন ডাক্তার শফিকুল রহমানের অবজারভেশনে ছিল। দুজন অভিজ্ঞতাপূর্ণ সম্পূর্ণ সিস্টার প্রিয়তার সাথেই দিয়েছিল শফিকুল। এতদিন নিবিড়ের রুমটা যেন হসপিটালের আইসিইউ রুম ছিল। প্রিয়তার জ্ঞান ফেরার পর থেকে সব আস্তে আস্তে সরিয়ে নেওয়া হচ্ছে। মোশাররফ হোসেন আর শফিকুল রহমান নিচে বসে কথা বলছেন, আর নিবিড় এখনো বিস্ময়কর চোখে তাকিয়ে আছে প্রিয়তার দিকে, আর মনে মনে হাজারো প্রশ্ন মোকাবেলা করছে নিজের সাথেই নিজে। প্রিয়তা কথা বলতে পারলে যখন পেটের বাচ্চার কথা জিজ্ঞেস করবে তখন, যখন রিশাদকে মুক্ত হয়ে ঘুরে বেড়াতে দেখবে নিজের চোখের সামনে তখন, কিভাবে সামলাবো আমি তাকে? জ্ঞান আসার পর থেকে প্রিয়তা এখনো ভালো করে চোখ খুলেনি। চোখ খুলে যখন একটার পর একটা প্রশ্ন করবে আমি কি উত্তর দেব? সালমা বেগম দাদি এসে পাশে দাঁড়াতে নিবিড় দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে পকেটে হাত গুজে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় রিশাদের সাথে চোখাচোখি হতে নিবিড় কিছুক্ষণ গম্ভীর মুখে তাকিয়ে থেকে নিচে চলে গেল। শফিকুল রহমান আর মোশাররফ হোসেন কফি আর হালকা নাস্তা করেছেন। নিবিড় শফিকুল রহমানের সামনাসামনি বসে, ও তো এখনো চোখ খুলেনি আঙ্কেল। শফিকুল মুচকি হেসে, সকালে মাত্র জ্ঞান ফিরল, তুমি এখনই এত অধৈর্য হয়ে যাচ্ছ কেন? নিবিড় দুই হাত দিয়ে নিজের মুখ মুছে, আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতেন জীবনে অনেক কিছু হারিয়েছি, শুধু এই একটাই মানুষ যাকে আমি হারাতে চাই না। মোশাররফ হোসেন ছেলের কথা শুনে মিটমিট করে হাসছে। তার মানে নিবিড় এতদিন প্রিয়তার ব্যাপার নিয়ে সবার সাথে অভিনয় করেছিল, নাকি এখন করছে ডাক্তারের সামনে? কিন্তু এই চোখ দুটো মুখ তো মিথ্যা বলছে না। নিবিড় তো কারণ ছাড়া কথা বলেও না। মোশাররফ হোসেনকে অবাক করে দিয়ে নিবিড় ডাক্তারকে বলল, আমার ডাক্তার শারমিনের সাথে কথা হয়েছে বাচ্চাটার ব্যাপারে। গ্রেট, সেদিন ও ছিল। হ্যাঁ, সেজন্যই ওনাকে আসতে বলেছি। প্রিয়তা সুস্থ হলে উনি বলেছেন সন্ধ্যায় আসবেন। তাহলে খুব ভালোই হয়। আচ্ছা, আজ তাহলে আমি আসি। আর হ্যাঁ, ও কথা বললে সাথে সাথে আমাকে কনফার্ম করবেন, কারণ মাঝে মাঝে এসব রোগী জ্ঞান ফেরার পর মেমোরি লস কিংবা অন্য কোনো সাইড এফেক্ট করে। আপনারা আগে দেখবেন আপনার রোগী সব কিছু ঠিকঠাক বলে কিনা, নাকি উদ্ভট কথাবার্তা বলে, সেদিকে খেয়াল রাখবেন। এইরকম অস্বাভাবিক আচরণ দেখলে আমার সাথে সাথে কনফার্ম করবেন। ডাক্তার কফি শেষ করে উঠে নিবিড়ের সাথে হ্যান্ডশেক করে চলে গেলেন। নিবিড় পায়চারি করছে প্রিয়তার ঘুম ভাঙার অপেক্ষায়। সন্ধ্যা হয়ে এলো। প্রিয়তা সে আগের মতোই শুয়ে আছে, তবে মাঝে মাঝে হাত পা নাড়াচ্ছে। নিবিড় এতেই অনেকটা স্বস্তির নিঃশ্বাস খুঁজে পেয়েছে, আগে তো তাও ছিল। নিবিড় অপেক্ষা করতে করতে ডাক্তার শারমিন রুমে ঢুকলেন, সাথে জুহিও। মিস্টার নিবিড়, কেমন আছেন? আপনি ভালো করেই জানেন আমি কেমন থাকতে পারি। শারমিন হাসলো, তারপর বলল, সকালে বললেন আপনার স্ত্রী জ্ঞান ফিরেছে, এখন তো মনে হচ্ছে ঘুমাচ্ছে। কিন্তু এখনো কারোর সাথে কথা বলেনি। ডাক্তার শফিক কি বলেছেন? নিবিড় মুচকি হাসে, শফিকুর রহমানের যাওয়ার আগে বলে যাওয়া সব কথাই বলে। নিজের বাবাকে নাম ধরে ডাকছেন উনি, মাইন্ড করেন না? শারমিন আবারও হাসলো, কাজের ক্ষেত্রে এমন হয়েই থাকে। আর সবচেয়ে বড় কথা, উনি আমাকে মেয়ে বলে স্বীকার করতে একটুও নারাজ। আচ্ছা, বাদ দিন এসব কথা। প্রিয়তা আস্তে আস্তে চোখ খুলে নিবিড়কে দেখতে পেল, একটা মেয়ের সাথে কথা বলছে। তবে উনি কি ঠিক করেছেন এসব রোগী জ্ঞান ফিরলে অস্বাভাবিক আচরণ করে, হয়তো কাছের মানুষদের চিনতেও অসুবিধা হয়। তার উপর ওনার বাচ্চাটা মিসক্যারেজ হয়েছে। সোজা ভাষায় বলতে গেলে 24 মাসের ভিতরেও গর্ভ অবস্থায় ভ্রূণের মৃত্যুকে মিসক্যারেজ বলে। আর এটা যে কোনো স্বামী স্ত্রীর জন্য হৃদয় বিদারক। এখানে ডাক্তারদের সান্ত্বনা দেওয়ার মধ্যে কিছু থাকে না। আপনি অনেক স্ট্রং, তাই হয়তো নিজেকে সামলিয়েছেন, কিন্তু উনি নিজেকে সামলাতে অনেকটা টাইম লেগে যাবে। আর সে সময় স্ত্রী সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হলো তার স্বামীর সাপোর্ট, যেটা আপনাকে ওনাকে দিয়ে যেতে হবে। এসব রোগীদের ঔষধের থেকে সাপোর্টটাই বেশি কাছে দেয়, কারণ এরা মানসিকভাবে ভেঙে পড়ে। তখন যদি অবজেক্টের মানুষটাও খিটখিটে হয় তাহলে ওরা আরও মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। তবে মিস্টার নিবিড়, এসব আমি আপনাকে বলার প্রয়োজন বোধ করি না, কারণ আমার চোখে দেখা আপনি শ্রেষ্ঠ স্বামী যে নিজের সবটুকু ভালোবাসা তার স্ত্রীকে উজাড় করে দিয়েছে। আপনার ব্যাপারে আমি অনেক কথাই শুনেছি, পেপার কিংবা ম্যাগাজিনে, সব জায়গায় আমি যেটা বেশি পেয়েছি সেটা হলো আপনি রাগী এবং কঠোর প্রকৃতির লোক। নিবিড় মুচকি হাসে, হয়তো তারা ভুল কিছু লেখেনি। আলবাত লিখেছে, আপনার স্ত্রীর প্রতি
আপনার যে ভালোবাসা আমি দেখেছি সেখানে এসব ভুল। নিবিড় কিছু বলতে গিয়ে প্রিয়তার দিকে নজর পড়ল। প্রিয়তা তার দিকে করুণভাবে নিবু নিবু চোখে তাকিয়েছে। নিবিড় এগিয়ে গিয়ে প্রিয়তার একটা হাত ধরে, বুড়ি, এই বুড়ি, তোমার কখন ঘুম ভেঙেছে? নিবিড় নিজের উপর নিজের খুব রাগ হচ্ছে। প্রিয়তা চোখ খুলে কখন তাকিয়েছে, কেন টের পেল না? না জানি ওর কতটা কষ্ট হয়েছে এইভাবে তাকিয়ে থাকতে। জুহি আনন্দে উৎকণ্ঠে সবাইকে ডাকতে সবাই এসে খাটের চারপাশে ঘেরাও করে ফেলেছে। প্রিয়তা সবাইকে ধীরে ধীরে দেখছে। রিশাদের দিকে তাকাতে চোখ পড়তে চোখ বন্ধ করে নিবিড়ের কাছ থেকে হাতটা আস্তে করে সরিয়ে দিল। দাদি এসে প্রিয়তার মাথার পাশে বসে, কেমন লাগতেছে ফিউ? প্রিয়তা কিছু না বলে চোখের পাশ দিয়ে পানির স্রোত বেয়ে নামছে। সালমা বেগম নিজের একটা হাত প্রিয়তার হাতের উপর রেখে, তুই কাঁদছিস কেন মা? তুই যে কত বড় ভাগ্যে নিয়ে জন্মেছিস তুই জানিস? যে স্বামী তার স্ত্রীর জন্য পৃথিবীটাকে পাল্টিয়ে দিতে পারে, তার মতো ভাগ্যবতী কয়েকজন আছে? প্রিয়তা চোখ খুলে নিজে নিজে মাথা উঠিয়ে বসার চেষ্টা করতে নিবিড় ধরে হেলান দিয়ে বসিয়ে দিল। কতদিন পর প্রিয়তা এইভাবে বসতে চেয়েছে, কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারল না। শরীরের দুর্বলতার কারণে আবার শুয়ে গেল। সালমা বেগম দৌড়ে প্রিয়তার জন্য স্যুপ রান্না করতে গেলেন। এই সময় নরম খাবার দেওয়া উচিত। কতদিন মেয়েটা আমার রান্না খায়নি, আজ তো আর না করতে পারবে না। নিবিড় প্রিয়তার হাত আবারও টেনে নিজের হাতের সাথে দৌড়তে প্রিয়তা ভয়ে ভয়ে আস্তে করে বলল, আপনি এমন করছেন কেন? আর আমি এখানে কি করছি? আপনারা কারা? কথাটা শুনে নিবিড় বলল, হোয়াট? তুমি আমাকে চিনতে পারছো না? আপনি আমার উপর অযথা রাগ দেখাচ্ছেন কেন? আমি সত্যিই আপনাকে চিনি না। ও মাই গড! নিবিড় এইবার একটু কড়া গলায় বলল, প্রিয়তার ঢামার একটা সীমা থাকা উচিত, আজ তুমি সেটাও অতিক্রম করছো। ডাক্তার শারমিন নিবিড়কে শান্ত হতে বলে, আমি দেখছি মিস্টার নিবিড়, আপনি উঠুন। শারমিন প্রিয়তার কাছে বসে মুচকি হাসে। দাদির দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে, ওনাকে চিনতে পারছো? প্রিয়তা মাথা নাড়ালো, সে চিনতে পারছে না। নিবিড়ের দিকে দেখিয়ে, ওনাকেও না? প্রিয়তা আবারও সেম মাথা নাড়ালো। শারমিন উঠে দাঁড়িয়ে, ডাক্তার শফিকুল যা বলে গিয়েছে ওনার সেটাই হয়েছে মিস্টার নিবিড়, যাকে বলে মেমোরি লস। নিবিড় বিশ্বাস করতেই পারছে না শারমিনের কথা। একটু আগে তো ওর তাকানো চোখের পানি দেখে মোটেও তেমন মনে হয়নি। নির্জ্ঞাত নাটক করছে বুড়ি। তুমি যদি থাকো ডালে ডালে, আমি পাতায় পাতায়ও থাকি। ওকে মিসেস শারমিন, ভাগ্যকে মেনে নিতে হবে। ইস মিস্টার নিবিড়, ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে না। তবে আজ থেকে আপনার নতুন করে আরেকটা যুদ্ধ শুরু হলো। নিবিড় কিছু বলল না, প্রিয়তাকে বোঝার চেষ্টা করছে। প্রিয়তা নিচের দিকেই তাকিয়েছে অনেকক্ষণ থেকে। শারমিন চলে গেলেন। যাওয়ার সময় কিছু মেডিসিনের ভালো ডাক্তার দেখানোর পরামর্শ দিলেন। প্রিয়তার উদ্ভট কথাবার্তা যেন আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। একটা সময় বেশিরভাগ রিপিট করছে, সেটা হলো আমি বাড়ি যাব, মায়ের কাছে যাব। নিবিড় মাহিদকে দিয়ে নূরজাহান বেগমকেও নিয়ে আসলেন, কিন্তু প্রিয়তা নূরজাহান বেগমকে মা বলে স্বীকার করতেই রাজি না। উল্টো সবার সাথে খারাপ আচরণ করে যাচ্ছে। নিবিড় নিচে এসে সোফায় বসে চিন্তায় মগ্ন হয়ে বসে রইল। প্রিয়তা এইভাবে কতদিন? এই মেয়ে নির্ঘাত ঝড় তুফানের সময় জন্ম নিয়েছিল, না হলে সব সময় একটা না একটা জ্বর বাঁধিয়ে ছাড়বে। না দিয়ে দৌড়ে এসে, ভাই তুই গিয়ে তোর বউকে সামলা। কারো কোনো কথা শুনছে না, শুধু পাগলামি করছে, তাও আবার এই অসুস্থ শরীর নিয়ে। নিবিড় তড়িঘড়ি করে উঠে নিজের রুমে গিয়ে দেখে মায়ের বানানো স্যুপ নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। গম্ভীর মুখে প্রিয়তার দিকে তাকাতে সালমা বেগম বললেন, তুই ওকে বকিস না, ও এখন স্বাভাবিক অবস্থায় নেই। নিবিড় পকেট থেকে হাত বের করে একটু এগিয়ে নিচে থেকে বাটিটা উঠিয়ে টিয়ের উপর রেখে সালমা বেগমের হাতে ধরিয়ে, সবাই এখন এই রুম থেকে যাও, ওকে আমি দেখে নিচ্ছি। কথাটা শুনে প্রিয়তা ভয় পেয়ে হাত পা গুটিয়ে খাটের এক কোণে বসে আছে। সবাই চলে যেতে নিবিড় প্রিয়তার একদম কাছে এসে বসে টলমল চোখে তাকিয়ে, বুড়ি, আমি তোমার উপর একটু রাগ করব না, খুব খুব ভালোবাসবো তোমায়। প্রিয়তা কথাটা শুনে স্থির হয়ে বসলো। নিবিড় প্রিয়তার স্বাভাবিকভাবে বসতে দেখে, বুড়ি, আমি তো এবার ঠিক বুঝে নিয়েছি তোমার নাটকটা খুব জমাতে চাইছো, তাই না? কথাটা মুখ ফুটে নিবিড় না বলে প্রিয়তার হাত টেনে নিতেই প্রিয়তা হাত ছাড়িয়ে নিয়ে, আপনি আমার হাত ধরছেন কেন? কারণ আমি তোমার হাজবেন্ড, তোমার সব কিছুর অধিকার শুধু আমার। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে ভারী দিয়ে আসুন না।
আপনারা কেন সবাই আমাকে আটকিয়ে রাখছেন? সত্যি তুমি বাড়ি যাবে? প্রিয়তা আবেগী গলায় বলল, ঠিক আছে, তোমায় বাড়ি দিয়ে আসবো, কিন্তু তার আগে তো তোমায় খেতে হবে, সুস্থ হতে হবে, তাই না? প্রিয়তা মাথা নাড়তে শেফালিকে ডেকে আবার স্যুপ আনতে বলে। প্রিয়তার মুখের দিকে তাকিয়ে আছে করুণ চোখে। না, আমার বুদ্ধি নাটক করছে না। যদি নাটকই করতো, কোনো কিছুর বায়নাতে হলেও বাচ্চার ব্যাপারটা ঠিক জিজ্ঞেস করে নিত, কিন্তু ও এতটাই উন্মাদ যে নিজের বেবির কথাটাও মনেনি। নিবিড় দীর্ঘশ্বাস ফেলতেই চোখের কোণে থেকে এক ফোঁটা পানি গড়িয়ে নিচে পড়ল। পরের দিন বিকেলবেলা প্রিয়তা এখন শারীরিকভাবে অনেকটাই সুস্থ। কাল রাতে নিবিড় প্রিয়তাকে ঘুম পাড়িয়ে যাওয়ার পর থেকেই প্রিয়তা তাকে দেখেনি। নিবিড় সন্ধ্যায় এসে দেখে প্রিয়তাকে জুহি নিচে নিয়ে বসিয়েছে। জুহি প্রিয়তাকে আগে সব কথা বলছে আর প্রিয়তা খিলখিল করে হাসছে, তবে নিজে থেকে কিছু বলছে না। নিবিড় চুপ করে উপরে উঠে যেতেই লক্ষ্য করলো রিশাদ উপরের করিডোর থেকে প্রিয়তাকে অপলক দৃষ্টিতে দেখছে। নিবিড় উঠে গিয়ে রিশাদের পিছনে দাঁড়িয়ে, কুকুরের লেজ কখনো সোজা হয় না, আর সেটার আরেকটা প্রমাণ তুমি। রিশাদ চমকে পিছনে ফিরে, তুমি? হ্যাঁ, আমি তোমার সামনে দিয়েই উঠে এলাম। তুমি এতটাই মগ্ন ছিলে যে আমাকেই খেয়াল করিনি। বেশ ভালো লেগেছে আমার, তবে এই মনটা যদি অফিসে কাজে দিতে, তাহলে নিবিড় ইসলামের মতো একজন হয়ে যেতে। কথাটা বলে নিবিড় তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে নিজের রুমে গেল ফ্রেশ হতে। তোয়ালেটা কাঁধে ঝুলিয়ে নিচে নেমে আসতে আসতে, জুহি, তোর ভাবি সকাল থেকে খেয়েছে? না ভাইয়া, ভাবি তো কিছু খেতে চায় না। জুহি উঠে গিয়ে নিবিড়ের পাশে দাঁড়িয়ে, জানো ভাবি দুপুরে কি করছে? নিবিড় তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে, কি করেছে? রিশাদ ভাইয়াকে জড়িয়ে ধরেছে। নিবিড় থমকে গিয়ে, হোয়াট? তবে আর বলছে কি? অবশ্য আপু এ নিয়ে বাড়াবাড়ি করেনি। ভাবি যে নিজের ইচ্ছে থেকে করেনি, আপু বোধহয় বুঝেছে। হোয়াট? ওকে জড়িয়ে ধরার কারণ কি? জুহি কিছু বলার আগে প্রিয়তা দিকে খেয়াল করলো নিবিড়। প্রিয়তা এক সিঁড়ি করে উপরে উঠে রিশাদের রুমের দিকে যাচ্ছে। জুহিকে নিবিড় থামিয়ে সেদিকেই তাকিয়ে রইল। প্রিয়তা রিশাদের কাছে গিয়ে নাদিয়াকে দেখিয়ে, তুমি ওই বাজে মেয়েটার সাথে থাকছো কেন? তুমি তো থাকবে আমার সাথে। রিশাদ একবার নাদিয়ার দিকে আর একবার প্রিয়তার দিকে তাকাচ্ছে। নাদিয়া চোখ বন্ধ করে আশ্বাস দিল যাওয়ার জন্য। নিবিড় এবার নিজেই উপরে উঠে এলো, কিছু বলতে যাবে, তখনই নাদিয়া থামিয়ে, ভাই ওকে কিছু বলিস না। মেয়েটা দেখছিস না, কিছুই মনে নেই হয়তো ওর। তুই চিন্তা করছিস কেন? ও যখন রিশাদকে আপনিভাবে ভাবুক না, তবুও সুস্থ থাকুক। রিশাদ তো আর ওকে খেয়ে ফেলছে না, তাই না? রিশাদ, তুমি ওকে ওর রুমে দিয়ে আসো আর দেখো কিছু খাওয়াতে পারো কিনা। রিশাদ না চাইতেই যেন চাঁদ হাতে পেয়ে গেছে, চোখে মুখে আনন্দের ঝলক। নিবিড় প্রচণ্ড রাগে নিজেকে কন্ট্রোল করতে না পেরে দেয়ালে সজোরে একটা ঘুষি দিল। ঘুষি দেওয়ার পর খেয়াল করলো দেওয়ালের আঘাতে নিবিড়ের আঙ্গুলের পিঠে সামান্য থেতলিয়ে গেছে। রিশাদ রুমে আসতেই প্রিয়তা উঠে খাটে বসে পড়ল। রিশাদ পাশে এসে দাঁড়াতে, বসো। তুমি দাঁড়িয়ে আছো কেন? আমি তোমার সাথে শুধু গল্প করব। বসো বসো। রিশাদ পাশে বসতে, জানো এখানের কেউ ভালো না, শুধু তুমি ছাড়া। তুমি আমাকে একবারও বকা দাওনি। নিবিড় দরজায় দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে, রাগে যেন তার শরীর জ্বলে পুড়ে যাচ্ছে। অন্য কেউ হলে আজ তার কী অবস্থা করতো নিবিড় নিজেই ভাবতে পারছে না। জুহি এসে নিবিড়ের পাশে দাঁড়াতে, ওর খাবারগুলো নিয়ে আয়। কিন্তু ভাইয়া, ভাবি খাবে বলে মনে হচ্ছে না, তোকে আনতে বলছি, নিয়ে আয়। নিবিড় রুমের ভিতরে এসে, রিশাদ তুমি যাও, ওকে আমি সামলে নিচ্ছি। রিশাদ গম্ভীর হয়ে উঠে দাঁড়াতে প্রিয়তা হাত ধরে টেনে বসিয়ে, না তুমি যাবে না, ও বাজে লোক, আমাকে বকা দেয়, প্লিজ তুমি যেও না, তুমি কত ভালো। হোয়াট? আমি বাজে লোক? প্রিয়তা এবার বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, অনেক সহ্য করেছি আর না। প্রিয়তার হাত টেনে বসিয়ে, চুপ করে বসো, সারাদিন কিছু খাওনি, এখন চুপ করে খেয়ে নিবে। জুই খাবার ট্রে নিয়ে আসতে, আমি খাবো না। এই কথার সুযোগ নিয়ে রিশাদ বলল, আমি খাইয়ে দিই। নিবিড় রাগান্বিত লাল চোখে রিশাদের দিকে তাকাতেই, আসলে খাইতে চাইছে না দেখেই বললাম। নিবিড় কিছু বলতে যাবে এমন সময় প্রিয়তা লাফিয়ে উঠে, সত্যি তুমি আমি খাইয়ে দিবে? ঠিক আছে, আমি তোমার হাতেই খাবো। নিবিড় ঝাঁঝালো গম্ভীর গলায় বলল, প্রিয়তা। প্রিয়তা করে কাঁদতে কাঁদতে, আপনি খুব খারাপ, এই জন্যই তো আমি আপনার সঙ্গে থাকতে চাই না।
নিবিড় প্রিয়তাকে বসিয়ে, রিশাদ তুমি এখান থেকে যাও। রিশাদ জ্বলে পুড়ে যাচ্ছে, এত সুন্দর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলো না। নেক্সট টাইম নিবিড়ের ধমক সে আর শুনবে না। প্রিয়তা এখন থেকে তার, সে যাই বলে তাই শুনে। সারা জীবন এভাবে থাকলে তো কথাই নেই। যে করেই হোক সময় বুঝে ওকে নিয়ে এখান থেকে চলে যেতে হবে। কথাগুলো ভাবতে ভাবতেই রিশাদ নাদিয়ার সাথে ধাক্কা লেগে, কি ব্যাপার, অন্যমনস্ক হয়ে কি ভাবছ? কই কই কিছু না তো, মাত্র তো দেখলাম প্রিয়তার কথা। তুমি চিন্তা করো না ওকে নিয়ে, নিবিড় দেখবে সব ঠিক করে নেবে। আমার ভাইয়ের উপর আমার বিশ্বাস আছে। প্লিজ রিশাদ, তুমি প্রিয়তার ব্যবহারে কিছু মনে করো না। মেয়েটা তো অসুস্থ, তাই হয়তো তোমার সাথে এমন করছে। আরে না না, কিছু মনে করার কি আছে, শুধু আমার নাদু বুঝলেই হলো। নিবিড় দরজা লাগিয়ে এসে প্রিয়তাকে নিজের সামনে বসিয়ে, তুমি এসব শুরু করেছোটা কি? যার জন্য এত কিছু, তুমি তার সাথেই কিনা? রাবিশ কোথাকার। এখানে কান্নার কি আছে? আপনি আমায় বকছেন কেন? যত ঝামেলা বাজিয়ে রাখবে তার উপর ওনাকে কিছু বলাও যাবে না। অনেক ভালো কাজ করেছেন। ওকে জড়িয়ে ধরে, এখন খেয়ে নাও। না আমি খাবো না, আমি ওর হাতে খাবো। এখনই মাইর খাবা? আবার শুরু করছো? এখন কিন্তু আমার রাগ কন্ট্রোল করতে আর পারবো না। ইচ্ছে প্লিজ খেয়ে নাও। তোমার জন্য এতদিন অফিস মিটিং সব বাদ দিয়েছিলাম। আজ সারাদিন অফিসের কাজে খুব ব্যস্ত ছিলাম। প্লিজ লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও, আমি একটু রেস্ট নেব। কথাটা বলতেই প্রিয়তা হা করে বসে আছে। প্রিয়তাকে হা করতে দেখে নিবিড় মুচকি আসে, আমি তো হাত দিয়ে খাওয়াতে পারবো না, চামচ দিয়ে খাইয়ে দে। প্রিয়তা তাকিয়ে দেখলো আঙ্গুলের ফিটগুলো থেতলিয়ে আছে। দেয়ালে জোরে কুশি দেওয়ার কারণেই এই অবস্থা হয়েছে। নিবিড় রাখলে কখনোই নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারে না। নিবিড় একটু ভাত মুখে দিতেই প্রিয়তার চোখ যেন টলমল করছে, এই বুঝি পড়ে যাবে। কিন্তু নিজেকে সামলিয়ে নিল, লুকিয়ে নিল নিজের চোখে আসা পানি। নিবিড় প্রিয়তাকে খাইয়ে প্লেটগুলো গুছিয়ে রাখতে রাখতে, এতক্ষণ তো খাবে না বলেছিলে, এখন তো সব খেয়ে নিলে। তাহলে পেটে ক্ষুধা রেখে মুখে না বলার কারণ কি বুড়ি? প্রিয়তা কিছু বলল না, চুপ করে বসে রইল। নিবিড় এসে খাটে বসে, তুমি এক কাজ করো, জুহির কাছে গিয়ে গল্প করতে পারো। ওর এখন পরীক্ষা শেষ, তার মাঝে আমি একটু রেস্ট নিয়ে নিই। অফিসের অনেকগুলো ফাইল জমা পড়ে গেছে। অবশ্য তোমাকে এখন এসব বললেও তো বুঝবে না। আমি জুহিকে ডেকে দিচ্ছি। নিবিড় জুহিকে ডাকতে প্রিয়তা বলল, আমি ওর কাছে যাব না। কেন? আমি এখানে থাকবো। আমি তো ঘুমাবো, তুমি কতক্ষণ একা একা বসে থাকবা? কথাটা বলে নিবিড় উঠে দাঁড়াতে প্রিয়তা শুয়ে, আমি ঘুমাবো। তাহলে মেডিসিন খেয়েই ঘুমাও। প্রিয়তা ঘুমাচ্ছে, নিবিড় শুয়ে থাকলেও ঘুম আসছে না। প্রিয়তা রিশাদের সাথে এভাবে মিশতে থাকলে রিশাদ সুযোগ নেওয়ার অপেক্ষায় থাকবে, কিন্তু ওকে বুঝিয়েই বা লাভ কি, যার দুনিয়ার কোনো কিছুরই জ্ঞান নেই। এখন জ্ঞান ছিল না তখন না কতটা টেনশন ছিল, এখন তার দ্বিগুণ হয়েছে। তবে একদিন থেকে ভালোই হয়েছে, জ্ঞান থাকলে বাচ্চার কথা জিজ্ঞেস করে করে আরও অসুস্থ হয়ে যেত। রাতে সবাই খেতে বসেছে। জুহি নিবিড়কে ডাকতে এসে দেখে নিবিড় ইজি চেয়ারে বসে ল্যাপটপে কাজ করছে আর প্রিয়তা ঘুমাচ্ছে। ভাইয়া আসবো? এসেই তো পড়েছিস। আসলে আমি ভাবলাম তুমি ঘুমাচ্ছিলে, ভেবেছিলাম ঘুমাবো, কিন্তু ঘুম আসছে না দেখে ভাবলাম অফিসের ফেলে রাখা কাজগুলো সেরে নেই। ভাবি তো ঘুমাচ্ছে, রাত উঠে তো তোমাকে ঝালিয়ে ছাড়বে। কথাটা শুনে নিবিড় জুহির দিকে গম্ভীর হয়ে তাকালো আর ভাবলো, আগে এই ধরনের কথাবার্তা বাচ্চাদের জন্য বলতো, আর এখন তার বুড়িকেই বলা হচ্ছে। হয়তো তাদের বাচ্চাটা থাকলেও নিবিড় প্রিয়তাকে ঠিক এইভাবেই বলতো, ওকে ঘুম পাড়িয়েছ কেন, রাতেও ঘুমাবে না, ব্লা ব্লা। ভাই চুপ করে আসো যে, বাবা তোমায় খেতে ডাকছে তো, তুই যা আমি আসছি। নিবিড় নিচে যেতেই প্রিয়তা এর মাঝে ঘুম থেকে উঠে নিচে নেমে গেল। রিশাদের পাশে গিয়ে বসে, তুমি কখন আমাকে ফেলে চলে এলে কেন? রিশাদ ধীরে ধীরে বলল, আমি তো আসতে চাইনি, ও বলল দেখেই তো চলে এলাম। ও বলবে তুমি চলে আসবে কেন? আমি বলেছি? আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে, আর কখনো হবে না। তাহলে কানে ধরো। রিশাদ এক হাত দিয়ে কানে ধরে, এই তো ধরলাম। না হয়নি, তাহলে দুই হাতে ধরো আর ওইখানটায় গিয়ে দাঁড়াও। কানে ধরে 200 বার তোমায় উঠবস করতে হবে।
এতক্ষণ নিবিড় খাবারের প্লেটের দিকে তাকিয়ে থাকলেও কথাটা শুনে ভালোই লাগছে। মুখে হাত দিয়ে প্রিয়তার দিকে তাকালো। একে একে সবাই অবাক হয়ে তাকিয়ে মিটমিট করে হাসছে। নাদিয়া মন খারাপ করে, প্রিয়তা ওর খুব কষ্ট হবে, তুমি এইটা না দিয়ে অন্য শাস্তি দাও। এই ডাইনি, তুমি চুপ করো, আমি তো ওকে বলছি, তোমার গায়ে লাগছে কেন? প্রিয়তা রিশাদের দিকে তাকিয়ে, দেখো না, ও আমায় বকছে, তুমি কিছু বলবে না? আমি কখন তোমায় বকলাম? ওকে রিশাদ, তুমি 200 বার উঠবস করো। নাদু কি বলছো? 200 বার? কিচ্ছু হবে না, সামান্য ব্যাপারই তো, না হলেও আরো রেগে যাবে। রিশাদ মনে মনে ভাবলো, যদি কান ধরে রাগ ভাঙানো যায় তাহলে সারা রাত তো আমার কাছেই থাকবে। ভাবতেই ভালো লাগছে। ওকে প্রিয়তা, কান ধরলে তোমার রাগ ভাঙবে? তাহলে আমি ধরবো? সবাই খাওয়া শেষ করে সোফায় বসলো, আর রিশাদ সবার সামনে কান ধরে দাঁড়িয়ে নিবিড় নিজের হাসিটাকে চাপিয়ে প্রিয়তার মুখের দিকে তাকালো। এতটা স্বাভাবিকও এখনো আছে কি করে? আর যদি সুস্থ থাকতো তাহলে ওর হাসি কখনোই চাপিয়ে রাখতে পারতাম না। অকারণে হাসির জন্য আমার বুড়ি সারাক্ষণ বকা খেত আমার কাছে, আর আজ হাসির দৃশ্য সামনে রেখেও কতটা বাচ্চা সুলভ। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো? উঠবস করো। রিশাদ নিরুপায় হয়ে উঠবস করতে লাগলো। আর জুহি গুনতে 100-এর কাছাকাছি। 100 শেষ করে রিশাদ হাঁপিয়ে উঠেছে। প্রিয়তা, এবার মাফ করে দাও, আর কখনো তোমায় ছেড়ে যাব না। না না, থামলে আরো 100 বার দিতে হবে। কথাটা শুনে রিশাদ না থেমে উঠবস করে 200 বার পুরো করে দপাস করে ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে পড়লো। পুরো শরীর এতটাই ব্যথা করছে যে নড়তেও কষ্ট হচ্ছে। নিবিড় শেফালিকে ডেকে কফি দিতে বলল। মোশাররফ হোসেন আর সালমা বেগম মিটমিট করে হাসছে। হাসতে হাসতে নিজেদের রুমে চলে গেল ঘুমাতে। দাদিও স্বস্তির নিঃশ্বাস ফেলে চলে গেল। তিনি কাল সকাল সকাল বাড়ি চলে যাবেন, তাই আর বসে থাকলেন না, তাড়াতাড়ি ঘুমাবেন বলেই চলে গেলেন। প্রিয়তা গিয়ে রিশাদের পাশে বসে, আর ভুল করো না। রিশাদ হাঁপাতে হাঁপাতে মাথা নেড়ে না বুঝালো। নাদি উঠে এসে, রিশাদ চলো এবার রুমে, তোমার ঘুমাতে হবে তো, আমি পায়ে মলম লাগিয়ে দিব, ব্যথাটা দেখবে অনেক কমে যাবে। নাদু তুমি যাও, দেখছো না ও আমায় ছাড়া থাকতে পারছে না, ওকে ঘুম পাড়িয়েই যাব। কথাটা শুনে না তুমি ওই রাক্ষসের সাথেই যাও, না হলে আবার কান ধরিয়ে রাখবো। কাল থেকে তুমি আমাকে ঘুম পাড়িও, আজ আমি একা একা ঘুমাতে পারবো না দিয়ে রিশাদকে উঠিয়ে আস্তে আস্তে নিজেদের রুমে নিয়ে গেল। নিবিড় কফি খেয়ে শেষ করে ফিরে তার হাত ধরে টেনে উঠিয়ে, চলো ঘুমাবে, এভাবে ফ্লোরে বসে থাকলে ঠান্ডা লেগে যাবে। আমি যাব না। কেন? রিশাদের কাছে যাবে? না, আমি সিঁড়ি বেয়ে যাব না, আমি ওই বুড়িটার সাথেই ঘুমাবো। বুড়িটাকে? জুহি এগিয়ে এসে, ভাইয়া ভাবি মনে হয় দাদির কথাই বলছে। আচ্ছা এখন চলো। বললাম তো আমি হেঁটে যাব না। নিবিড় কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে তাকিয়ে প্রিয়তাকে হঠাৎই কোলে তুলে নিব। জুহি মুচকি এসে মাথা নাড়িয়ে নিজের রুমে চলে গেল। আর নিবিড় প্রিয়তাকে কোলে নিয়ে উপরে উঠে যাচ্ছে, কিন্তু চোখ জোড়া প্রিয়তার চোখে আটকিয়ে রেখেছে। প্রিয়তা নিবিড়কে ফলক্ষীন চোখে দেখছে। রুমের ভিতর আসতে তুমি দেখছি যাতে মাতাল তালে ঠিক কায়দা করে রিশাদকে রুমে পাঠিয়ে আমার সাথে রুমে এলে। আমি পাগল? নামান আমাকে। আমি পাগল না। আরে আমি পাগল কখন বললাম? নামান বলছি। নিবিড় নামিয়ে দিতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে সবকিছু ভাঙচুর করতে করতে, আমি পাগল? আমাকে পাগল বলা হচ্ছে? সব শেষ করে দিবে। নিবিড় দীর্ঘশ্বাস ছেড়ে এগিয়ে প্রিয়তাকে থামিয়ে নিজের বুকের সাথে আষ্টে ফিষ্টে জড়িয়ে ধরে, এমন করে না বুড়ি, প্লিজ শান্ত হও, আমি আর কখনো এসব বলবো না। জানি না আমার মন কেন বারবার বলছে তুমি দিব্যি সুস্থ, আমার সাথে নাটক করছো। আবার তোমার এসব দেখলে মনে হয় তুমি সত্যি সত্যিই অস্বাভাবিক। তোমাকে এইভাবে দেখলে যে আমার কষ্ট হয়। কতদিন তোমাকে আমি ভালোভাবে কাছে পাই না, মনের কষ্টগুলো বলতে পারি না। তুমি তো জানো তোমাকে ছাড়া আমি কারোর সাথেই ভালো করে কথা বলতে পারি না। তোমাকে ছাড়া আমি যে খুব অসহায়। তুমি সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসো, দেখবে আমি তোমায় অনেক আদর করবো। কথাগুলো বলেই নিবিড়ের চোখ যেন বর্ষাকালের নদীর মতো পানিতে টইটম্বুর হয়ে আছে। লাল টকটকে চোখ জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। কতদিন মন বড় ঘুমানো হয় না, কারণ প্রিয়তাকে বুকে না নিয়ে ঘুমালে নিবিড়ের ঘুমই হয় না। নিবিড় আদর কথাটা বলতে প্রিয়তা নিবিড়ের বুক থেকে মাথা উঠিয়ে, আমি আদর খাবো। প্রিয়তার কথা শুনে নিবিড় চমকুটা, আদর? হ্যাঁ আদর, আপনিই তো বললেন। কিন্তু বুড়ি আদর খাওয়ার কথা কখন বললাম?
আদর করব বলছি। না, আমি আদর খাবো। বুড়ি, আদর খাওয়ার জিনিস নয়, না হলে আমি খাবো। নিবিড় বিরক্ত করে গলায় বলল, প্লিজ বোঝার চেষ্টা করো, আদর করা যায়, এটা কোনো খাবার জিনিস নয়, এটা একজন আরেকজনকে। হ্যাঁ, তাহলে আপনি আমায় আদর করুন। হোয়াট? হ্যাঁ, আপনি আমায় আদর করুন। ও বুড়ি, তুমি এখন অসুস্থ, তুমি যখন সজ্ঞানে থাকবে তখন করব। আমি চাই না অচেতন অবস্থায় আমাদের মাঝে খারাপ কিছু হোক। তুমি সুস্থ হও, তখন তুমি চাইতে হবে না, তখন আমি নিজেই তোমাকে আদর করব। না না, আমি কিছুই শুনতে চাই না, আমি আদর চাই। নিবিড় তার কপালে একটা চুমু দিয়ে, হয়েছে? না হয়নি। তাহলে? এটা আদর নয়, আমি আদর চাই। তুমি এই রাতে কি যে শুরু করলে, আমাকে পাগল বানিয়ে ছাড়বে। প্রিয়তাকে এনে শুইয়ে দিয়ে নিবিড় লাইট বন্ধ করে এসে নিজেই শুয়ে এবার ঘুমাও, কাল সকালে তোমায় অনেক আদর করবো। প্রিয়তা ঝাপসা অন্ধকারে মুখে হাসি ফুটিয়ে ফাঁস ফিরে ঘুমাতেই নিবিড় আস্তে করে টেনে নিজের বুকের মাঝে এনে জড়িয়ে ধরে ঘুমালো। কতদিন পর শান্তিতে ঘুমাতে যাচ্ছে নিবিড়। এই বুকে প্রিয়তা না থাকলে নিজেকে বড্ড অসহায় লাগে। আজ মনে হচ্ছে নিবিড় পুরোই পরিপূর্ণ। এই নিবিড়ের জীবনে প্রিয়তা ছাড়া যে কোনো অস্তিত্বই নেই। নিবিড়ের এখন তাই মনে হয়। সকাল সকাল নিবিড় চোখ খুলে আড়মোড়া ভাঙতে হাতের দিকে নজর পড়ল। চমকে চোখে মুখে বিস্মিত হয়ে ডান হাতটাকে বাম হাতে হালকা স্পর্শ করে দরজার দিকে তাকালো। দরজাটা তো আটকানোই আছে, তাহলে কে এলো? পাশে ফিরে প্রিয়তার দিকে তাকাতেই দেখে প্রিয়তা গভীর ঘুমে তলিয়ে আছে। হাতের দিকে আবার তাকিয়ে থেতলিয়ে যাওয়া জায়গাটা এইভাবে অনেকটাই শুকিয়ে গেল। মনে হচ্ছে রাতে কেউ মলম লাগিয়ে দিয়েছে, কিন্তু রাতে তো দরজা বন্ধ ছিল। তার মানে আর কেউ নয়, প্রিয়তাই আমার হাতে মলম লাগিয়েছে। কিন্তু যার দুনিয়ার ব্যাপারে কোনো জ্ঞান নেই, সেই কিনা মলম লাগাবে? সত্যি কি ওর মেমোরি লস হয়েছে, নাকি অন্য কিছু? নিবিড় উঠে যাওয়ার আগে প্রিয়তার দিকে তাকিয়ে মুচকি হেসে কপালে আলতো করে চুমু দিতে প্রিয়তা নিবিড়ের ঘাড়ের ওপর হাত দিয়ে জড়িয়ে এনে, আপনি চুরি করে আমায় কিসি দিলেন কেন? নিবিড় লজ্জা পেয়ে, সরি, আসলে প্রিয়তা নিবিড়কে ছেড়ে দিয়ে, আমি জানি এখন মিথ্যা বলবেন। নিবিড় উঠে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, বুড়ি তুমি যাতে মাতাল তালে ঠিক, এটা আমি খুব বুঝতে পারছি। তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসি। আমিও যাব। কোথায়? আপনি যেখানে যাবেন। এই না, তুমি এইখানে বসো। না, আমি যাও আগে তুমি যাও। না, আমি আপনার সাথে যাব। আচ্ছা চলো। নিবিড় দাঁত ব্রাশ করতে দেখে প্রিয়তা নিবিড়ের হাত থেকে ব্রাশ নিয়ে নিজে ব্রাশ করতে শুরু করলো। নিবিড় চোখ মুখ কুচকে, তুমি পাগল হয়ে গেলে? আমার ব্রাশ দিয়ে? প্রিয়তা নিবিড়কে কিছু না বলে মনের সুখেই দাঁত ব্রাশ করতে থাকলো। নিবিড় নিজের কপালে নিজে হাত চাপড়ে, আল্লাহ তুমি আমায় রক্ষা করো, এই আর কত পাগলামি করবে। রুমে ফোন বেজেই যাচ্ছে দেখে নিবিড় মুখ ওয়াশ করে এসে ফোন রিসিভ করে, জি বলুন। মিস্টার নিবিড়, আপনার ওয়াইফ একদম সুস্থ, ওনার কোনো রিপোর্টে কোনো প্রবলেমই আসেনি। জি আমি জানি, আমার ওয়াইফ একদম সুস্থ। প্লিজ মিসেস শারমিন, এই কথা শুধু আপনার আর আমার ভিতরে থাকবে। আপনি কাল সকালে আমাদের বাড়ি এসে সবার সামনে বলবেন প্রিয়তা সুস্থ হতে সময় লাগবে। কিন্তু মিস্টার নিবিড়, এই ড্রামার মানে কি? আমি ডাক্তার হয়ে মিথ্যে বলবো? প্লিজ মিসেস শারমিন, এইখানে আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না, এমনকি আমারও না। কিছু সময় ভালো করতে মিথ্যে বলাটা শ্রেয়। ওকে মিস্টার নিবিড়, তাহলে কাল দেখা হচ্ছে। নিবিড় ওয়াশরুম থেকে বের হওয়ার পর থেকেই প্রিয়তা গম্ভীর হয়ে বসে আছে শাওয়ারের নিচে। কান্না যেন গলাটায় আটকে আছে, চোখের পানিগুলো যেন ঝর্ণার ধারায় নেমে যাচ্ছে। নিবিড় কথা শেষ করে পিছনে ফিরে প্রিয়তাকে না দেখে একটু এগিয়ে গিয়ে ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে প্রিয়তার দিকে গম্ভীর মুখে তাকিয়েছে। তুমি কেন এমন করছো আমি জানি না, তবে আমার মনে হচ্ছে তুমি নিশ্চয়ই কোনো প্ল্যান করেছো। কিন্তু বুড়ি, আমাকে তুমি একটাবার সব বলতে পারতে, আমার তো খুব কষ্ট হচ্ছে। নিবিড় ওয়াশরুমে ঢুকে, বুড়ি তোমার ঠান্ডা লাগবে তো, উঠো তাড়াতাড়ি। ফিরে তার হাত ধরে টেনে উঠিয়ে, এই সকাল সকাল কেন ঠান্ডা পানিতে নিজেকে ভিজিয়েছ, দেখি চলো চেঞ্জ করবে। প্রিয়তা নিবিড়কে জড়িয়ে ধরে কান্না করছে ফুপিয়ে ফুপিয়ে। নিবিড় প্রিয়তাকে কোলে তুলে নিয়ে রুমে এনে জামা কাপড় চেঞ্জ করে চুলগুলো ভালো করে মুছে দিয়ে, কেন যে ভিজতে গেলে?
এখন আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আমি অফিসে গেলে মা যা বলবে প্লিজ শুনে চলিও। খুব ভালো মেয়ে হয়ে থাকবে, কারো পিছনে লাগার কোনো দরকার নেই। আপনিই তো এখন আমার পিছনে লেগে আছেন। ছাড়েন আমাকে, আমি নিচে যাব, জুহির সাথে গল্প করব। আচ্ছা ঠিক আছে, করো। আমি রেডি হয়ে নিই, তারপর নিচে যাব। নিবিড় অফিসে চলে গেল, কিন্তু প্রিয়তা রিশাদের হাত টেনে ধরে রেখেছে, কিছুতেই অফিসে যেতে দিচ্ছে না। নাদিয়া সকালের নাস্তা করে মেয়েকে নিয়ে স্কুলে চলে গেল। সালমা বেগম একটা প্লেটে প্রিয়তার নাস্তা নিয়ে এসেছে, জাউবা তার মুরগি। প্রিয়তার কাছে এসে এদিকে আয় মা, সকাল থেকে কিছু খাসনি, আমি তোর জন্য জাউবা তার মুরগি বোনা করেছে, আয় আমি খাইয়ে দিচ্ছি। না, আমি এগুলো খাবো না। সকালবেলা এগুলো কেউ খায়? খায় না ঠিক, কিন্তু তুই তো অসুস্থ, তোকে তো এগুলো খেতেই হবে। আমি এগুলো খাবো না। জুহি কলেজের অ্যাডমিশনের ব্যাপারে রিয়ার সাথে ফোনে কথা বলতে বলতে ড্রয়িং রুমে এসে দেখে মা প্রিয়তাকে নিয়ে জোরাজুরি করছে খাওয়ার জন্য। রিশাদ চিন্তিত হয়ে বসে আছেন গালে হাত দিয়ে। মা, তুমি জোর করছো কেন বলো তো? ভাবি যেটা খেতে চাইছে না সেটা নিয়ে জোর করছো কেন? কি করব বল, ও সকাল থেকে না খেয়েই আছে। ভাবি কি খাবে সেটা জিজ্ঞেস করো। রিয়া, তোর সাথে পরে কথা বলছি। জুহি এসে, ভাবি তুমি আমায় বলো কি খাবে? প্রিয়তা হাসি মুখে বলল, আমি পরোটা দিয়ে সবজি আর চা খাবো। ওকে শেফালি আপা, ভাবির জন্য পরোটা বানাও। প্রিয়তা উঠে দাঁড়িয়ে, না না, শেফালি বানালে আমি খাবো না, আমি ওর হাতের বানানো পরোটা খাবো। কথাটা শুনি রিশাদ নিজের দিকে তাক করা প্রিয়তার আঙ্গুল দেখে অবাক হয়ে, আমি? হ্যাঁ তুমি, কিন্তু আমি তো পরোটা বানাতে পারি না। না না, আমি মানব না। এই বাড়িতে তোমার মতো কেউ আমায় ভালোবাসে না, তুমিই আমায় পরোটা বানিয়ে দিবে। রিশাদ অসহায় গলায় বলল, আচ্ছা ঠিক আছে। রিশাদ আস্তে আস্তে বিরক্ত করে মুখ নিয়ে রান্নাঘরে গেল। শেফালি রিশাদকে দেখে, এই যে আটা, লবণ, পানি, তেল সবকিছু সামনে দিয়ে আপনি ঝটপট বানিয়ে ফেলুন। রিশাদ রাগে গজগজ করছে, কিভাবে পরোটা বানাবে সেটাই বুঝতে পারছে না। শেফালি, তুমি কোথায় যাচ্ছ? স্যার, নিবিড় ভাইজান বইলা গেছে আজ খাবার বাহিরে থেকে পাঠাইব, আমাকে বাহিরে কাজ করতে বলছি। প্লিজ শেফালি, আমাকে একটু হেল্প করে যাও তো। স্যার, আপনিই তো কইলেন আমি আপনার পাশ দিয়ে যেন না হাঁটে। আমাকে মতো গরিব আপনি পছন্দ করেন না। কথাটা বলে শেফালি জুহির রুমে চলে গেল পরিষ্কার করার জন্য। রিশাদ বিরক্ত করে দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে ফোন বের করে নিয়ে ইউটিউব দেখে পরোটা বানিয়ে নিল। চা বানালো, ডিম অমলেট করে প্রিয়তার সামনে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে, এই নাও। রিশাদ আসতে জুহি হা হা করে হাসতে রিশাদের মেজাজ গরম হয়ে গেল। সালমা বেগমও মুখে হাত দিয়ে মিটমিট করে হাসছেন। জুহি, তুমি হাসছো কেন? আমার অবস্থা দেখে তোমার হাসি আসছে? না ভাইয়া, তা না, আপনার মুখে শার্টে আটা লেগে আছে। সমস্যা নেই প্রিয়তা, তুমি খেয়ে বলো তো কেমন হয়েছে। প্রিয়তা মুখে হাসি ফুটে, অনেক সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। জুহি রিশাদের হাত থেকে ট্রে নিয়ে প্রিয়তার সামনে দিল। প্রিয়তা ডিম দেখে মুখটা গম্ভীর করে, আমি তো ডিম খাবো না। চেঁচে উঠে রিশাদের দিকে ডিম ছুঁড়ে মেরে, তুমি ডিম নিয়ে এলে কেন? আমি ডিম খাই? নাদিয়া সদর দরজা দিয়ে ঢুকে প্রিয়তার চেঁচামেচি শুনে ধরে এসে, রিশাদ, তুমি এখনো অফিসে যাওনি? রিশাদ করুণ গলায় বলল, কি করে যাব? ও তো আমাকে যেতেই দিচ্ছে না, সকাল থেকে নানা রকম বায়না করে আমি আটকিয়ে রেখেছে। নাদিয়া দীর্ঘশ্বাস পেলে, প্রিয়তা, তুমি এসব কেন করছো? তুমি কি বাচ্চা হয়ে গেলে? তুমি এত বুঝের একটা মেয়ে, তুমি যদি অবুঝের মতো বিহেভ করো তাহলে কেমন দেখায় বলো? এই ডাইনি, আমি তোমাকে বলেছি? তুমি চুপ করে থাকো। ও কাল আমায় বলেছ আমায় ভালোবাসে, তাহলে আমার জন্য রান্না করছে, তোমার লাগছে কেন? কথাটা বলতে নাদিয়া রিশাদের দিকে তাকিয়ে, রিশাদ, প্রিয়তা এসব কি বলছে? নাদু, তুমি ওর কথা বিশ্বাস করছো? যার দুনিয়ার কোনো জ্ঞান নেই। রিশাদ, ওর জ্ঞান নেই দেখেই তো বিশ্বাস করতে বাধ্য হলাম। আগে ওর জ্ঞান ছিল বলেই ওকে আমি ভুল বুঝেছি। এখন তুমিই বলো, এই বাড়িতে ও নিবিড়কেও আপন ভাবে না যতটা তোমায় ভাবে। রিশাদ ধমকি, নাদু প্লিজ, তুমি আমি সন্দেহ করো? ওকে ঠিক আছে, আমি আজ থেকে ওর সাথে আর কথাই বলবো না। এবার শান্তি?
নাদিয়া কিছু না বলে নিজের রুমে চলে গেল। পিছন পিছন রিশাদও। নাদু প্লিজ আমার কথা শোনো নাদু। নাদু রুমে যেতেই নাদিয়ার পিছন থেকে জড়িয়ে, নাদু আমি তো আমার বউটাকেই ভালোবাসি, তাই না? আমার প্রতি তোমার এত অবিশ্বাস জন্মানোর কারণ কি একটু বলো তো? নাদু কাঁদো খাদা গলায় বলল, রিশাদ আমার মনে হয় আমাদের সম্পর্কটা আগের মতো নেই, কোথাও যেন খাদ রুয়েই গেছে, আমাদের মাঝে কোনো পরিপূর্ণতা নেই। এই বাড়িতে আসার পর থেকে তুমিও কেমন যেন দূরে সরে থাকো, কিন্তু তুমি তো এমন মোটেও ছিলে না। বুঝেছি তোমার অনেক রাগ জমে গেছে, তাই তো? ঠিক আছে, কয়েকদিনের জন্য অফিস ছুটি নিয়ে তোমাকে নিয়ে ঘুরতে যাব। লাগবে না, আমি এমনিই ভালো আছি। কথাটা বলে নাদু মুচকি আসে। তখনকার জন্য সরি, আসলে আমার কি যে হয়েছিল আমি নিজেই বুঝতে পারিনি। নিচে যাও, প্রিয়তা তোমায় না দেখলে অভিমান করবে। আমি ফ্রেশ হয়ে আসছি। দুপুরে খাওয়ার আগেই নিবিড় ভারী এসে শেফালিকে ডেকে বলল সবার জন্য দুপুরে খাবার নিয়ে এসেছে, কিছুক্ষণের মধ্যে ড্রাইভার নিয়ে আসবে। কথাটা শেষ করে উপরে নিজের রুমে এসে দেখে প্রিয়তা তার একটা ছবি নিয়ে বসে কাঁদছে আর বলছে, আমি জানি আপনি অনেক কষ্ট পাচ্ছেন আমার জন্য, কিন্তু কি করব বলুন? সেদিন আমি আপনার আর ডাক্তার শারমিনের সব কথাই শুনেছি আমার বেবিটা নাকি মিসক্যারেজ হয়ে গেছে। হবে নাই বা কেন? সেদিন রিশাদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য আমি আপনার বেবিটাকেই বাঁচাতে পারলাম না। জানি না আপনি আমায় ক্ষমা করবেন কিনা, কিন্তু আমি কখনোই রিশাদকে ক্ষমা করতে পারবো না। আপনি হয়তো আপনার বোনের দিকে তাকিয়ে ওকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমি পারবো না। বাবা আমায় শিখিয়েছে যে অন্যায় করে এবং যে সয়ে দুজনেই সমান অপরাধী। জীবনে অন্যায় সয়ে অনেক অপরাধ খাতায় জমা পড়ে গেছে। এখন আমি মা, আর মা হয়ে সন্তানের উপর অত্যাচার কিভাবে সহ্য করব? এর জন্য যদি আপনার জীবন থেকে আমি চলে যেতে হয় আমি যাব। কথাগুলো বলে প্রিয়তা চোখের পানি মুছে আবার বলতে লাগলো, প্রতিনিয়ত আমি আমার বাচ্চাটাকে মিস করি মাতৃত্বের স্বাদ, আপনার ভালোবাসাটা আমি মিস করি। জানি না রিশাদকে শাস্তি দিতে গিয়ে আমার আর আপনার একসাথে থাকা হবে কিনা, তবে বিশ্বাস করুন আমি শুধু আপনার হয়েই থাকতে চাই, আপনার বুড়ি হয়ে সারা জীবন কাটাতে চাই আপনার বুকে মাথা রেখে। কাল রাতে আপনার সাথে পাগলামো করেছিলাম আদর খাবো বলে, সত্যি আমার খুব খুব ইচ্ছে করছিল আপনার আদর অনুভব করতে, আপনার মাঝে হারাতে। হয়তো এই পাগলামোগুলোতে আপনার অনেক কষ্ট হয়, কিন্তু মিস্টার নিবিড় আমার কিচ্ছু করার নেই। ছোটবেলা থেকে অনেক হারিয়েছি, কি পেয়েছি কি হারিয়েছি হিসাবের খাতাটা কখনো খুলে দেখিনি, তবে রিশাদের জন্য যা হারিয়েছি তা হয়তো কখনো আমি ফেরত পাবো না, তবে তাকে ক্ষমাও করব না। এতে যদি আপনার ফ্যামিলি আমাকে ছাড়তে হয় আমি ছাড়ব। কথাটা শেষ করতে নিবিড় দরজায় দাঁড়িয়ে জোরে জোরে 4-5 বার হাতে তালি বাজিয়ে পকেটে হাত গুজে রাগান্বিত চোখে তাকিয়েছে প্রিয়তার তালির শব্দ পেয়েই চমকে পিছনে ফিরে নিবিড়কে দেখে ডুব গেলে ভয়ে ভয়ে নিবিড়ের দিকে তাকিয়ে আছে। প্রিয়তা বাকরুদ্ধ হয়েই তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। নিবিড়ের দিকে চোখ রাখতে লজ্জা পাচ্ছে প্রিয়তা, তবুও তাকিয়ে বোঝার চেষ্টা করছে তাকে। নিবিড় কাছে এসে, তুমি এমন একটা মেয়ে যাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আমি ভাবি পৃথিবীতে যত মেয়ে আছে তুমি সবার থেকে আলাদা। সেটা শুধু আমার চোখে, কিন্তু তুমি কি করলে এটা? আমার বিশ্বাস নিয়ে খেলা করছো। আমার বোনকে নিয়ে তোমার মনে এত হিংসা? হয়তো রিশাদ একটা ভুল করেইছে, তাই বলে তুমি আমার বোনের জীবন নিয়ে খেলা করবে? তোমরা মেয়েরা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝো না, তাই না? আমার বোনের জন্য একটা বার তোমাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছে, তারপরে তুমি আবার আমার বোনকে নিচ্ছি। আমার ভাবতেও অবাক লাগছে তোমার মতো একটা নিজ মনের মানুষের সাথে আমি এতদিন সংসার করে আসছি। তোমার একটা বাচ্চাই তো নষ্ট হয়েছে, তাই না? দরকার হলে তুমি আবার বাচ্চা নিবে, সমস্যা মিটে গেছে, তাই না? তাই বলে তুমি আমার বোনের সাথে তো অন্যায় করতে পারো না। আমার বাড়িতে থেকে এসব পাগলের ড্রামা করে আমার বোনের পিছনেই লাগবে, এইটা তো আমি হতেই দিব না। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবে। তোমার এইসব ড্রামা তোমার মা আর বোনদের গিয়ে দেখাও, আমার আর আমার ফ্যামিলির সাথে নয়। কথাগুলো শেষ করে নিবিড় প্রিয়তার দিকে রাগান্বিত টকটকে চোখে তাকিয়েছে। প্রিয়তা চোখ বন্ধ করে ফেললো। নিবিড়কে তার মনে যে জায়গায় রেখেছে বিয়ের পর থেকে আজকে সেই জায়গাটা পাল্টাতে যাচ্ছে। নিবিড় তো অন্যায় সহ্য করে না, অবশ্য নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানুষ সবই পারে।
সে তো আর ফেরেশতা নয়, কোনো পাপ থাকবে না। ঠিক আছে, ওকে আমিও বলে দিচ্ছি আমি চলে যাব এর জীবন থেকে। প্রিয়তা চোখ খোলার আগেই নিজের গালে কারো হাতের স্পর্শ পেয়ে অবাক হয়ে চোখ খুলে। আপনি? নিবিড় নিজের ঠোঁটে আঙ্গুল দিয়ে প্রিয়তা চোখের পানি মুছে দিয়ে, কি ভেবেছিলে আমি তুমি একটু আগে বলা কথাগুলো বলবো? কখনোই না। পানি ছাড়া যেমন কাদামাটি অসম্ভব, ফুল ছাড়া যেমন ফুলের ঘ্রাণ নেওয়া অসম্ভব, মানুষ ছাড়া যেমন ভালোবাসা অসম্ভব, এক আকাশ ছাড়া তারা যেমন অসম্ভব, তেমনি প্রিয়তা ছাড়াও এই নিবিড় সম্পূর্ণ অসম্পূর্ণ। প্রিয়তা কিছু বলতে পারছে না, কান্নায় যেন গলার ভিতরটা আটকে পড়েছে। জাপটি নিবিড়ের বুকে মাথা রেখে নিবিড়কে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কান্নায় যেন গতি বাড়িয়ে চলছে। আমি থাকতে তোমার কোনো ভয় নেই। নিবিড় অন্যায় কখনো সহ্য করিনি, আর কখনো করবেও না। সারা জীবন নিবিড় তোমার হয়েই থাকবে। প্রিয়তা পেশে গলায় বলল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমি কি করবো বলুন? আমার বাচ্চার কথা খুব মনে পড়ে। যখনই মনে পড়ে নিজেকে আর সামলাতে পারি না। আমি জানি বুড়ি, চিন্তা করো না, তুমি সুস্থ হও, আল্লাহ চাইলে আমাদের ভেবে আবার আসবে। প্রিয়তা কিছু না বলে কান্না করছে। নিবিড় হঠাৎ করে প্রিয়তার মাথা নিজের বুকে থেকে উঠে, বুড়ি একটা কথা না বললেই নয়, তুমি যে অভিনয় দেখালে, সিনেমাতেও মানুষ এত সুন্দর অভিনয় দেখায় না। তবে এই নিবিড় ইসলামের কাছে তোমার অভিনয় দোফে টেকেনি। প্রিয়তা বেঞ্চে গেল, ও তাই? তাহলে এত যত্ন, খাইয়ে দেওয়া, ঘুম পড়ানো, গোসল করিয়ে দেওয়া, চেঞ্জ করে দেওয়া, চুলের পানি অনেক যত্নে মুছে দেয়, এগুলো তো আমি সুস্থ থাকলে করেন না। তাহলে এতদিন কেন করলেন? আসলে কি করব বলো, কোনো পাগলি যে রাতে উঠে থেতলিয়ে যাওয়া কত জায়গায় মলম লাগাতে পারে আমারও জানা নেই। কথাটা বলেই নিবিড় মুচকে এসে, আসলে সত্যি বলতে আমি এতদিন দ্বিধায় ছিলাম, কিন্তু কাল রাতে পুরোপুরি শিওর হলাম তুমি নাটক করছো। এখন শোনো, কেউ আসার আগেই বলে রাখা ভালো, আমি চাই যে নাটক এতদিন চালিয়ে গেছো সেটা আরো কয়েকদিন করে। এর ফাঁকে আমি ওর ফ্ল্যাটের কাগজপত্রগুলো বের করে নিয়ে আসি। ও কি করছে জানো? কি? ফ্ল্যাট ওর নিজের নামে নেয়নি, নিয়েছে তোমার নামে। মানে? আসলে মানুষের পাপের গোড়া পূর্ণ হয়ে আসলে যা হয়, তুমি রিশাদকে এটা এখন বুঝাবে যে তুমি ওকে মন থেকে চাও, এখান থেকে তুমি ওকে নিয়ে চলে যেতে চাও, আর তখনই ওর জীবনের সবচেয়ে বড় ভুল করবে। এটা আমি শিওর। আপনি কিভাবে এতটা নিশ্চিত হচ্ছেন? নিবিড় এমনি কথা বলে না, এটা তুমি ভালো করেই জানো। নিবিড় কাগজপত্র দিয়েই কথা বলে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। রিশাদকে এগ্রিমেন্ট পেপারে সাইন করিয়ে নিয়ে আসাটা বোনের জন্য করেছিলাম, কিন্তু তা আমার জন্য এতটা কাল হয়ে দাঁড়াবে বুঝতে পারিনি। কথাটা বলে নিবিড় গলাটা জড়ায়। আমি কি করে জানবো ওইটা যে আপনার বিয়ের আগের আশেক? সত্যি করে বলো তো, কি এমন দেখিয়েছো বা বুঝিয়েছো যার জন্য ও তোমার এতটাই পাগল? প্রিয়তা নাকি আমি করে, ভালো হবে না বলে দিচ্ছে, আমি ওকে কখনোই ভালোবাসিনি। সেই জন্যই তো আপনার পিছু ছাড়ছে না। এখন এসব বাদ দিন বুড়ি, অনেক ক্ষুদে লেগেছে, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর একসাথে খেতে যাব। আমাকে কিন্তু আগের মতো খাইয়ে দিতে হবে। বলতে হবে না, তোমার মতো আমি মাথা মোটা নই। প্রিয়তা কিছু বলার আগেই নিবিড় ধরে ওয়াশরুমে ঢুকলো, আর প্রিয়তা সেই দৃশ্য দেখে নিজের অজান্তেই হেসে ফেলল। মোশাররফ হোসেন নিজের রুম থেকে এসে খেতে বসলো। আগের থেকে শরীরটা আরো সুস্থ হয়ে পড়েছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হয় এখন। ডাক্তারকে ফোন দিয়ে আসার জন্য বলছে, কিন্তু ডাক্তার উল্টো মোশাররফ হোসেনকে যেতে বললেন। ডাক্তারকে সন্ধ্যার পরে যাবে বলে আশ্বস্ত করলেন। নিবিড় বাবার মুখের দিকে তাকিয়ে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। নাদিয়ার দিকে তাকিয়ে, আপু রিশাদ এখন এলো না? না রে, তুই নাকি কোনো একটা কাজে পাঠিয়েছিস? এখন তো চলে আসার কথা। আপু তুই ফোন দিয়ে দেখ। চিন্তা করিস না, ও আমাকে ভুলে গেছে, ওর একটু লেট হবে। কোথায় গেছে বলে যায়নি? না। তুই জিজ্ঞেস করিসনি? ভাই আমি ওকে বিশ্বাস করি, এর চেয়ে বড় কিছু হতে পারে না। নিবিড় কিছু বলল না। খাওয়া শেষ করে, বাবা আপনার কি শরীর খারাপ? নিবিড়ের কথায় মোশাররফ হোসেন চমকে ওঠে। আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? কই না তো, শরীর খারাপ তা একটু। তবে তুই চিন্তা করিস না, আমি আজ ডাক্তার দেখিয়ে নেব, তাহলে সাথে আপুকেও নিয়ে যাবেন। মোশাররফ হোসেন নিবিড়ের কথা উত্তর না দিয়ে উঠে নিজের রুমে গেলেন। জুহির দিকে তাকালেই মন খারাপ হয়ে যায়। মেয়েটাকে বিয়ে দিতে পারলে মরেও শান্তি পাবো। আজ বিকেলে জুহিকে দেখতে আসার কথা। ছেলের বাবা সকালে সরাসরি ফোন দিয়ে কথা বলেছে, কিন্তু নিবিড় তো
এ ব্যাপারে কিছু বলা হয়নি। নিবিড়কেও বা কি বলবো, প্রিয়তাকে নিয়ে যাওয়া হচ্ছে ছেলেটার উপর দিয়ে, তারপর কোন মুখে বলবো, কিন্তু আলাপ তো করা প্রয়োজন। আরও অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে দীর্ঘশ্বাস ফেললেন মোশাররফ হোসেন। নাদিয়া জুহিকে সাজিয়ে দিচ্ছে। নিবিড় রাগ করেই রুমে বসে আছে। বাবা তাকে না জানিয়ে এমন একটা কাজ করলো কিভাবে? প্রিয়তা অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু নিবিড়ের এক কথা বাবা কেন তাকে একটাবার জিজ্ঞেস করতে পারলো না। প্রিয়তা, তুমি বলো, আমি কি বোনদের খারাপ চাই, যার কারণে বাবা আমাকে একটাবার জিজ্ঞেস করেনি? বাবা হয়তো বুঝতে পারেনি, কিংবা মনে ছিল না। বাবার এখন শরীর কিন্তু মোটেও ভালো নয়, আর আপনি তো ওনারই ছেলে। বাবা একটা কাজ করতেই পারে আপনাকে না জিজ্ঞেস করে। তাই বলে আপনি রুমে বসে থাকবেন? ছেলেপক্ষের লোক কিন্তু নিচে এসে বসে আছে, প্লিজ আপনি যান। কিন্তু প্রিয়তা, আমার কেন জানি ভালোই লাগছে না। আর এই কেমন মেয়ে দেখা, ছেলে আর ছেলের বাবা, তাদের ফ্যামিলিতে কি আর কোনো লোক নেই? একটা কথা বলবো? বলো। মাহিদ ভাইও কিন্তু জুহির জন্য খারাপ না। কথাটা শুনে নিবিড় পাশ ফিরে প্রিয়তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে, যত সব ফাউল চিন্তাধারা। নিবিড় নিচে নেমে গেল, আর প্রিয়তা গম্ভীর হয়েই বসে রইল। জুহিকে এনে ছেলের সামনে সোফায় বসিয়ে দিল নাদিয়া। নিবিড় এসে ছেলেপক্ষের সাথে হ্যান্ডশেক করে বসে পড়ল। মোশাররফ হোসেন নিবিড়ের মন বোঝার চেষ্টা করছেন। নিবিড় সেদিকে মন না দিয়ে নিজের মতো করে ফোন টিপে নিয়ে ব্যস্ত। ছেলের বাবা মুচকি এসে, মা তোমার নাম কি? জুহি বলার আগে নিবিড় ফোন টিপতে বলল, নাম না জেনেই মেয়ে দেখতে আসলেন? ছেলের বাবা নিবিড়ের দিকে ফিরে কিছু না বলে আবার জুহির দিকে তাকিয়ে, কোন ক্লাসে পড়ো? আপনারা এটাও জেনে আসেননি? আজব পাবলিক আপনারা। ছেলের বাবা এবার কিছু না বলে জুহিকে বলল, মা রান্না বান্না পারো? এখন আবার বড় লোকের মেয়েরা এসব পারে না। এই যে মিস্টার, বাসার জন্য কাজের মেয়ে খুঁজছেন নাকি? তাহলে এইভাবে খুঁজে কি লাভ? পেপার পত্রিকা বিজ্ঞাপন দিন, তবে এইভাবে নয়। ছেলের বাবা এইবার নিবিড়ের দিকে ফিরে, আপনি বারবার আমায় অপমান করছেন। নিবিড় দাঁড়িয়ে, সেটা অপমানের এখনো কিছুই দেখেননি। আপনি এখনো মেয়ে দেখতে আসছেন, নাকি অন্য কোনো মতলব? লোকটা ভয়ে ভয়ে উঠে দাঁড়িয়ে, মানে খুব সোজা, ওর বিয়ে ঠিক হয়ে গেছে অনেক আগে। এখন আপনাদের যে লোক এখানে পাঠিয়েছে সে কিন্তু মোটেও ভালো করেনি। তাকে বলে দিবেন আমার বোনদেরকেও ক্ষতি করতে এলে তাদের সামনে বড় একটা দেওয়াল আছে, সেটা টপকাতে তাকে আরও 7 বার জন্ম নিতে হবে। কথাটা শুনে মোশাররফ হোসেন এতক্ষণ কিছু না বললো, এইবার উঠে দাঁড়িয়ে, কি বলছিস তুই এসব? বাবা প্লিজ, ওদেরকে অনেক আগে থেকেই চিনি, আর ওরা কার কথায় এখানে এসেছে সেটাও আমি এখন বুঝতেছি। আপনাদের এখন পুলিশের কাছে দেওয়া উচিত, কিন্তু আমি করব না, কারণ সবচেয়ে নাটের গুরুটাকে আমার চাই। ওকে গিয়ে বলবেন সাহস থাকলে নিবিড়ের সামনে এসে লড়াই করতে, চোরের মতো পালিয়ে পিছনে নয়। নিবিড় উপরে উঠে দেখে প্রিয়তা করিডোরে দাঁড়িয়ে আছে। রুমে যাও। এখানে দাঁড়িয়ে আছো কেন? আপনি ওদের চিনেন? নিবিড় রুমে এসে খাটে হেলান দিয়ে বসে, এরা রিশাদের লোক। প্রিয়তা অবাক হয়ে, আপনি জানলেন কি করে? প্রিয়তা, রিশাদ ওই অফিসে কি করে না করে আমার সব জানা এবং দেখা। যার উপর আমার একবার সন্দেহ হয় তাকে আমি সাবলীলভাবে ছেড়ে রাখি না। আপনি একটা আজব অদ্ভুত একটা লোক, যার সাথে সারা জীবন থাকলেও জানা শেষ হবে না। নিবিড় মুচকি এসে, কালকের জন্য রেডি থাকো। কেন? রিশাদের জীবনের জ্বর দেখবে না? আপনি দেখাবেন? তুমি দেখাবে? প্রিয়তা অবাক হয়ে, আমি? হ্যাঁ তুমি। আর আমি যা যা শিখিয়ে দিব শুধু তাই করবে। বেশি করছো তো খবর আছে। প্রিয়তা অবাক হয়ে, শেষে আপনিও? মোশাররফ হোসেন নাদিয়াকে নিয়ে ডাক্তার দেখাতে গেলেন, কিন্তু এখনও বাড়ি ফিরেননি। নিবিড় সেই সুযোগটা কাজে লাগিয়ে নাদিয়ার রুমে গেল। রিশাদ অধরাকে ঘুম পাড়িয়ে উঠে দাঁড়াতেই দেখে নিবিড় দরজায় পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। তুমি? ইয়েস। নিবিড় ভিতরে এসে দাঁড়িয়ে অধরার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে, তোমার লড়াই তো আমার সাথে, তাহলে এর মাঝে জুহিকে টানছো কেন? রিশাদ একটু অবাক হলো। নিবিড়ের শান্ত গলায় কথাটা শুনে রিশাদ তীক্ষ্ণ চোখে তাকিয়ে, হঠাৎ এতটা শান্ত? আমি আনসার পাইনি। রিশাদ কিছু বলল না। নিবিড় আবার বলল, তোমার বাচ্চাটাকে দেখো, কত সুন্দর করে ঘুমিয়ে আছে, নিষ্পাপ চেহারা। ওর দিকে তাকিয়েই তো সব ভুলে যেতে পারো। আমি মানছি একটা সময় প্রিয়তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল, তুমি অপেক্ষা করতে পারোনি, তাই হয়নি। কিন্তু আমার বোনটার তো কোনো দোষ ছিল না। তুমি যদি প্রিয়তাকে ভালোই বাসতে তাহলে ওর জন্য অপেক্ষা করতে পারতে।
তার জন্য আজ আমার এত যন্ত্রণা ভোগ করতে হতো না। প্রিয়তা আর কখনো সুস্থ হবে না, ওই এমনি থেকে যাবে। রিশাদ একটু দ্বিধা গলায় বলল, মানে? আজ ডাক্তার আমায় বলেছে ও আর কখনো সুস্থ হবে না, ওর পুরনো স্মৃতিও মনে পড়বে না। রিশাদ মনে মনে খুশি হলেও গম্ভীর মুখে দাঁড়িয়েছিল নিবিড়ের দিকে তাকিয়ে। নিবিড় আবার বলল, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, শুধু আমার বোনের দিকে তাকিয়ে। আমি চাই বোন আর অদরাকে নিয়ে ভালোভাবে জীবনযাপন করো। প্রিয়তা যেহেতু এই বাড়ির বউ হয়েই গেছেন, তাহলে পুরনো কথা ভুলে যাও। রিশাদ অবাক হয়ে রইল নিবিড়ের আচরণ দেখে। খুব শান্ত গলায় কথাগুলো বলছে সে। তোমাকে 50 লক্ষ টাকার হিসেব দিতে হবে না। ফ্ল্যাট কিনেছো ভালো কথা, কোনো একদিন বোনকে নিয়ে সেখানেই থাকবে। আমি অদরাকে আমার বিজনেসের 10% দিব, তাতে তো আর অসুবিধা থাকছে না। নিবিড় কথাগুলো বলে অদরার কাছে গিয়ে ওর কপালে একটা চুমু দিয়ে চলে গেল। রুমে এসে প্রিয়তাকে পায়চারি করতে দেখে, কি হয়েছে? জেরির মতো এমন দৌড়াদৌড়ি করছো কেন? কি, আমাকে দেখে আপনার জেরি মনে হয়? তা না তো কি, সারাদিনে তো জেরির মতো দৌড়াদৌড়িতেই থাকো। ওকে, তাহলে আপনি টম। আপনি যদি টম হন, আমার জেরি হতে আপত্তি নেই। নিবিড় প্রিয়তার কথা শুনে মুচকি হেসে শার্ট খুলে রাখতে প্রিয়তা দৌড়ে এসে জড়িয়ে, এতক্ষণ কোথায় ছিলেন? মেডিসিনের একটুখানি ডোজ দিতে গেছি। কাল তুমি পুরোটা ডোজ বানিয়ে দিবে। এইবার ছাড়ো, আমার এইভাবে সুরসুরে লাগছে। তাই? তাহলে ছাড়বো না। কেউ এসে পড়বে বুড়ি, ছাড়ো। সারা জীবন শুনে এসেছি মেয়েরা এইসব কথা বলে, এখন দেখি দিন দিন পাল্টেছে। অবশ্য দেশটাই তো এখন ডিজিটাল। নিবিড় একটু চোখে মুখে হাসি ফুটিয়ে, বাবা এসেছে, হয়তো নিচে দেখা করে আসি। আমি জানি বাবা এখনো আসেনি। আপনি পালাতে চাইছেন। আমি কি চোর? বেশি কিছু মানে? আপনি প্রিয়তার সব কিছু নিয়ে গেছেন, এখন সাধু সাজা হচ্ছে। নিবিড় প্রিয়তাকে কুলে উঠে, তাই? আমি তো জোর করে কিছু করিনি, দুজনের সম্মতিতেই হয়েছে। কোলে উঠালেন কেন? পড়ে যাব তো। আমি কি তোমায় নতুন করে কোলে নিয়েছি? না। তাহলে? আমি জানি আপনি আমায় কেন কোলে নিয়েছেন। কেন? আদর করতে চান তাই? নিবিড় প্রিয়তার চোখের দিকে তাকিয়ে মুচকি এসে, লোকে বলে মেয়েদের বিয়ের পরে নাকি লজ্জা থাকে না। এখন দেখে তো তাই মনে হচ্ছে। প্রিয়তা ভারী গলায় বলল, কি করেছি আমি? নিবিড় প্রিয়তাকে খাটে এনে শুয়ে প্রিয়তার গালে নিজের ঠোঁট লাগিয়ে ভারী নিঃশ্বাসে বলল, এই যে আগে আদর করতে বললে লজ্জায় তুমি লাল হয়ে যেতে, আর এখন নিজেই আদরের কথা বলছো। প্রিয়তা নিবিড়ের আদর মাখা স্পর্শ পেয়ে ভারী নিঃশ্বাসের সাথে বলল, কেউ চলে আসবে তো? নিবিড় গম্ভীর গলায় বলল, কেউ আসবে না এখন। আমার ভয় করছে। কেন? এই যে কেউ এসে দেখলে সব প্ল্যান শেষ। নিবিড় প্রিয়তার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে উঠে গিয়ে দরজা আটকাতে গিয়ে দরজা একটু ভেজে দিতে জুহি দৌড়ে এসে নিবিড়কে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। নিবিড় দরজা থেকে হাত ছাড়িয়ে জুহিকে জড়িয়ে হতভম্ব হয়ে আছে। প্রিয়তা তাড়াতাড়ি উঠে বসে ওড়নাটা খুঁজে নিয়ে অবাক চোখে তাকিয়ে আছে। জুহির কান্নার শব্দ একটু কমে আসতে নিবিড় জুহিকে বুক থেকে ছাড়িয়ে সামনে আসা চুলগুলো কানে গুঁজে দিয়ে, কি হয়েছে তোর? জুহি ডানে বামে মাথা নাড়িয়ে নিজের চোখ মুছে, কিছু হয়নি ভাইয়া। তাহলে কাঁদছিস কেন? বিকেলের ঘটনার জন্য? জুহি আবার মাথা নাড়ল, না। তাহলে? ভাইয়া, রিশাদ ভাইয়া বলে আমি নাকি তোমার সৎ বোন, এই জন্যই তুমি আমার বিয়েটা ভেঙে দিলে। নিবিড় কথাটা শুনে রাগ উঠল, নিজেকে সংযত করার চেষ্টা করছে। ভাইয়া, ও যাই বলুক না কেন, আমি তো জানি আমার ভাইয়া আমায় কতটা ভালোবাসে। আমি বিয়ের জন্য কাঁদছি না, কাছে তোমার নামে এই কথাটা বললো কি করে? আমার ভাইয়া কখনো নিজের কথা ভাবেনি, সবসময় আমাদের কথাই ভেবেছে। আর সে জায়গায় ও বলে আমি নাকি তোমার সৎ বোন। কথাটা বলে জুহি আবার কান্না করছে। নিবিড় জুহিকে বুকে নিয়ে, দূর পাগলি, কে কি বললো না বললো সেটা নিয়ে তুই ভাবিস না। রাস্তার লোক সবসময় রাস্তাতেই থাকে, এদেরকে উঠিয়ে এনে বাড়িতে জায়গা দেওয়াটা সবচেয়ে বড় ভুল। আজ রাতটা শুধু ওয়েট কর, কাল থেকে নতুন দিন শুরু হবে আমাদের জন্য। জুহি সোজা হয়ে দাঁড়িয়ে চোখ মুখ মুছে, ভাবি নাকি আর সুস্থ হবে না? রিশাদ বলেছে?
নিবিড় মুচকি আসে, জ্বরটা কেটে যাক, তারপর দেখবি তোর বাবা একদম সুস্থ। বাবা এসেছে? না, এখনই এসে পড়বে। আচ্ছা ভাইয়া, আপু এই রিশাদ ভাইয়াকে কীভাবে সহ্য করে? আমরা এখন যেভাবে করি। তবে আপুর ব্যাপারটা উল্টো, কারণ সে তাকে বিশ্বাস করে। জুহির প্রিয়তার দিকে চোখ পড়তে এগিয়ে এসে প্রিয়তার সামনে বসে, ভাবি তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না জানো, আমার খুব খারাপ লাগে। প্রিয়তার প্রশ্নবোধক চাহনিতেই জুহি বলল, কাল আর আমার রেজাল্ট দিছে, সবচেয়ে যার বেশি খুশি হওয়ার কথা ছিল সেই তুমিই অসুস্থ। সবাই বলে তুমি নাকি এখন বাচ্চাদের মতো, কিচ্ছু বুঝো না। প্রিয়তা নিচের দিকে তাকিয়ে আছে, ইচ্ছে করছে জুহিকে জড়িয়ে ধরতে, একটু আদর করতে ইচ্ছে করছে। কতদিন ওকে আদর করা হয় না, ওর খেয়াল রাখা হয় না। মেয়েটা আমায় বড্ড ভালোবাসে। কথাগুলো ভেবে প্রিয়তা আর চোখে তাকালো। সালমা বেগমের ডাক শুনে জুহি আর নিবিড় নিচে নেমে গেল। মোশাররফ হোসেন এসেছে, নাদিয়া এসে সোফায় বসে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ভাগ্যিস ডাক্তার দেখিয়েছে, না হলে হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা বেশি ছিল। ডাক্তার তারপরে আশ্বস্ত করতে পারছেন না, বলেছে যে কোনো সময় কোনো অঘটন ঘটে যেতে পারে। নিবিড় মোশাররফ হোসেনের পাশে বসে একটা হাত নিজের হাতে রেখে, বাবা আপনি এতটাই অসুস্থ বোধ করছেন কিন্তু আমাকে কিছু জানালেন না। আমার মনে হচ্ছে আমি আমার ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাচ্ছি। মোশাররফ হোসেন ছেলের কাঁধে হাত রেখে, তুই ছাড়া আমাদের কে আছে বল? তুই সারাদিন কত ব্যস্ত থাকিস, অফিস, মিটিং, তারপর প্রিয়তাও অসুস্থ, তাই তোকে ছাড় দিতে চাই না। নিবিড় বাবাকে জড়িয়ে মনে মনে ভাবছে, বাবা আমায় ক্ষমা করে দিন। প্রিয়তা খানিকটা অসুস্থ জেনেও আপনাকে বলতে পারছি না। প্লিজ বাবা, আমায় ক্ষমা করে দিও। তুই আমায় নিয়ে চিন্তা করছিস তাই না? তাই তো, চিন্তা করিস না, আমি সুস্থই আছি। নিবিড় কথাটা শুনে, কাল আমি ডাক্তারকে ফোন দিব, আপনি এখন নিয়মিত ডাক্তারের অবজারভেশনে থাকবেন। কথাটা বলে নিবিড় উপরে চলে গেল। সকালে ঘুম থেকে উঠে নিবিড় মাহিদকে ফোন দিয়েছে, অফিসে যাবে না, আর দুপুরের খাবার যেন তাদের বাড়ি এসেই খায়। মাহিদও ফোন রেখে নিজের কাজে মন দিল। নিবিড় ফ্রেশ হয়ে প্রিয়তার জন্য নাস্তা বানিয়েছে নিজের হাতে। ভেজিটেবল স্যুপ আর এক গ্লাস দুধ নিয়ে রুমে আসে, রাতে যা শিখিয়েছি মনে আছে? প্রিয়তা চুল ঠিক করে, আছে। ট্রের দিকে চোখ পড়তে, আপনি এগুলো আজ আবার বানিয়েছেন? আমি কিন্তু খাবো না। কেন? আজকের দিনটাই শুধু খাও, কাল থেকে খেতে হবে না। প্রিয়তা কিছু বলল না, উঠে নিবিড়ের গাড়ির দুই পাশে হাত দিয়ে জড়িয়ে ধরে, আপনি বিষ এনে দিলেও হাসি মুখে খেতে পারি, কিন্তু তার জন্য শুধু আপনি আপনার ভালোবাসাটা দিলেই হবে। নিবিড় ঘাট থেকে হাত ছাড়ি, বেশ কথা শিখেছ, তাড়াতাড়ি খেয়ে নাও। কথাটা বলে নিবিড় অফিসের একটা ফাইল হাতে নিয়ে খুলেও দেখছে। কাল রাতে আপনি আমাকে আপনার বুকে ঘুমাতে দিলেন না কেন? প্রিয়তার কথাটা শুনে নিবিড় পিছনে ফিরে, আমি তোমাকে এইভাবে চাই না। প্রিয়তা কাঁদো কাঁদো গলায়, আপনি আমাকে চান না মানে এটা কি? নিবিড় ফাইলটা খাটে রেখে প্রিয়তার কাছে এসে, চাই না মানে তুমি বুঝতে পারো না? সব ঝামেলা মিটিয়ে আমি তোমাকে নিজের করে নেব, এর আগে না। কথাটা শুনে প্রিয়তা আর কিছু বলল না। সকালে ডাক্তার শারমিন এসে রিশাদের সামনেই বলে দিয়েছে প্রিয়তা আর কখনোই সুস্থ হবে না, যদিও হয় সময়ের ব্যাপার। শারমিন কথাগুলো বলে যাওয়ার পর থেকে রিশাদ মনে মনে উৎফুল্ল হয়ে পড়েছে। নিবিড়ও কায়দা করে বাড়ি থেকে বেরিয়ে গেল মিটিংয়ের নাম করে। রিশাদ প্রিয়তার রুমে আসতে প্রিয়তা রিশাদকে দেখে, তুমি এসেছ? এতক্ষণ কই ছিলে? রিশাদ হাসি মুখে কিছুক্ষণ তাকিয়ে থাকে, আমি তো তোমার কাছেই আছি, কিন্তু ওরা তো আমায় আসতে দেয় না। প্রিয়তা করুণ গলায় বলল, কারা আসতে দেয় না? ওরা জানে না আমি তোমায় ছাড়া থাকতে পারি না? ওই যে নিবিড়, যে তোমাকে সারাক্ষণ আমার কাছ থেকে দূরে রাখতে চায়। হ্যাঁ তুমি ঠিক বলেছ, কিন্তু আমি তো এখানে থাকতে চাই না। আমিও তো চাই না। তাহলে আছো কেন? তুমি এখানে পড়ে আছো, তাই তো আমিও যাই না। ও, আমি যাব। রিশাদ চমকে উঠো, কোথায় যাবে? তোমার সাথে। আমি তোমার সাথে যাব। সত্যি তুমি আমার সাথে যাবে? হ্যাঁ আমি যাব। কিন্তু ওই নিবিড় যদি যেতে না দেয়? কেন দিবে না বলো, কেন দিবে না? আরে আস্তে আস্তে, এইভাবে চেঁচালে সবাই এসে পড়বে, পরে আমাদের আর যাওয়া হবে না। প্রিয়তা ঠোঁটা আঙ্গুল দিয়ে, হিস, ওরা জেনে যাবে বলে খিলখিল করে হাসতে লাগলো। প্রিয়তা হাসি থামিয়ে গম্ভীর মুখে বলল, ওই ডাইনি তোমায় যেতে দিবে? না দিলে জোর করে যাব। শোনো, বিকেলে আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, তুমি কাউকে কিছু বলবে না, ঠিক আছে? না, আমরা ওই ডাইনিকে বলে যাব। না প্রিয়তা, ওকে বলা যাবে না।
তাহলে আমি যাব না। তুমি ওকে না বললে আমি যাব না। ওকে বলবে তুমি আমার সাথে থাকতে চাও, আমি আর তুমি আজ থেকে একসাথে থাকবো। কি বলবে তো? রিশাদ আনন্দে এতটাই উন্মাদ হয়ে গেছে, প্রিয়তার সুস্থভাবে আচরণগুলোকেও তার অসুস্থ মনে হচ্ছে। প্রিয়তাকে পাওয়ার লোভে যেন তাকে গ্রাস করে নিয়েছে। প্রিয়তার হাতে নিয়ে চুমুখে, আমি এখনই সব বলছি। আজ থেকে তুমি আর আমি একসাথেই থাকবো। আমি কাউকেই ভয় পাই না। তুমি আমার পাশে থাকলে আমি সব করতে পারবো। রিশাদ আর এক মুহূর্তের জন্য দাঁড়ালো না, তড়িঘড়ি করে রুমে চলে গেল। নাদিয়া, নাদিয়া, কোথায় তুমি? প্রিয়তা নিবিড়কে ফোন দিয়ে সব বলতে নিবিড় বাড়ির ভিতরে ঢুকে ড্রয়িং রুমে অপেক্ষা করছে। নাদিয়া রিশাদের ডাক শুনে নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না, কারণ রিশাদ তাকে কখনোই নাদু ছাড়া নাদিয়া বলে ডাকেনি। বিয়ের পর এই প্রথম তাকে নাদিয়া বলছে। নাদিয়ার কাছে রিশাদের এই ডাকটা শুনে মনের ভিতর ডিপ ডিপ শব্দ করছে অজানা ভয়ের। নাদিয়া অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রিশাদের দিকে। নাদিয়া, আমি তোমার সাথে আর থাকতে চাই না। নাদিয়া বিস্ময়কর চোখে তাকিয়ে, মানে খুব সোজা। তোমার সাথে আমি আমার পুরোটা জীবনকে বয়ে নিতে পারবো না। নাদিয়া করুণ গলায় বলল, আমার অপরাধ? নাদিয়া, আসলে আমি তোমাকে এতদিন মিথ্যা বলেই আসছি, কিন্তু আজ আর পারছি না। হ্যাঁ, তোমাকে আমি ভালোবেসেছি, কিন্তু সেটা ক্ষণিকের ছিল। প্রিয়তাকে আমি তোমারও আগে থেকে ভালোবাসি। এই বাড়িতে এসে যখন নতুন করে প্রিয়তাকে দেখলাম, তখন কেন জানি আমার অস্তিত্বের পুরোটা জুড়েই ও আবারও মিশে গেছে। সেদিন আমি তোমায় মিথ্যে বলেছিলাম তোমাদের কাছে ওকে খারাপ বানানোর জন্য। আমি ভেবেছিলাম ওকে এই বাড়ি থেকে বের করে দিলে আমি ওকে ফিরে পাবো, কিন্তু নিবিড় ওকে এই বাড়িতে ফিরিয়ে এনে আমার সব প্ল্যান নষ্ট করে দিয়েছে। প্রিয়তার যে বাচ্চা, ওটাও সেদিন আমার ভুলের কারণে মিসক্যারেজ হয়েছে। ওর হাত ধরতে গিয়েছিলাম, কিন্তু ও নিজেকে সামলাতে পারেনি, পা পিছলে পড়ে গিয়েছে। তোমার ভাই কিন্তু সবটা জানে। ও আমায় কাল রাতে ক্ষমা করে দিয়েছে, এখন তুমিও আমায় ক্ষমা করে দাও। নাদিয়া ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে। রিশাদের এক কদমে বলা কথাগুলো কানে বারবার রিপিটেড হচ্ছে। হালকা চোখের পাতা ফেললে পানিগুলো গড়িয়ে নিচে পড়বে, কিন্তু নাদিয়া পলকহীনভাবেই তাকিয়ে রিশাদকে দেখছে। বুকের ভিতর সমুদ্রের ঢেউয়ের মতো উতাল ফাতাল করছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, তবুও রিশাদের কথাগুলো যে তাকে শুনতেই হবে। কার সাথে এতটা বছর নিঃসন্দেহে কাটিয়েছে। মানুষকে কি অন্ধবিশ্বাস করাটা সবচেয়ে বড় ভুল? রিশাদ কিছুটা সময় নিয়ে আবার বলল, আমি জানি আমার এই কথাগুলো তুমি সহজে মেনে নিতে পারছো না, কিন্তু এটাই সত্যি নাদু। আমি প্রিয়তাকেই ভালোবাসি। ওর জন্য আমি সব করতে পারি, সব। জানো, আজ প্রিয়তা আমার সাথে যেতে রাজি হয়েছে। আজ আমি সত্যি অনেক খুশি। তুমি ওদেরকে নিয়ে চিন্তা করো না, তোমার ভাই তো আছেই। তোমার ভাই তো বন্ধুর জন্য সব বিলিয়েই রেখেছে। কথাগুলো শুনে নাদিয়া দফাস করে নিচে পড়ে বসে পড়লো। রিশাদ উঠে ঠায় দাঁড়িয়ে আছে। নাদু, আমি একটা ফ্ল্যাট কিনেছি। আমি আর প্রিয়তা সেখানেই থাকবো। আর আমি ভাবছি কালই আমরা বিয়ে করবো না কেন বলো? ও কখনোই সুস্থ হবে না। এখন থেকে তো আমাকেই দেখতে হবে, তাই না? কথাটা শুনে না দিয়ে কানে হাত দিয়ে, আমি আর শুনতে পারছি না। চুপ করো তুমি, প্লিজ চুপ করো। নাদিয়ার শ্বাসকষ্ট হচ্ছে দেখে রিশাদ এগিয়ে গিয়ে ধরতে নাদিয়া হাত উঠিয়ে রিশাদকে থামতে বলে। হাঁপাতে হাঁপাতে, আমাকে স্পর্শ করার চেষ্টা করবে না। তোমার মতো লোকের ছোঁয়া আমি চাই না। তুমি একটা খুনি। কি করলে পারলে আমার ভাই তোমাকে এত কিছু জেনেও ক্ষমা করতে? নাদিয়ার শ্বাসকষ্ট আরও বেড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না, দম বন্ধ হয়ে আসছে। তারপরে রিশাদকে বলল, আমাকে কেন ঠকালে? আমার মেয়েটার কথা একবারও ভাবলে না? প্রিয়তাই তোমার সব হয়ে গেল। রিশাদ নাদিয়ার অবস্থা দেখে কাঁধ ধরে ওঠাতে চেষ্টা করছে। নাদিয়া রিশাদের হাত ঝাড়ি দিয়ে ফেলে চেঁচিয়ে বলল, ছাড়ো আমাকে, আমার কাছে একদম আসার চেষ্টা করবে না। নিবিড় নাদিয়ার চিৎকার শুনে দৌড়ে উপরে গেল। নাদিয়ার অবস্থা দেখে তড়িতভাবে এসে নাদিয়াকে বুকের সাথে নিয়ে, কি করেছো তুমি এটা? তোমাকে আমি বারণ করেছিলাম আমার বোনকে এসব না বলতে। বাড়ির সবাই এসে উপস্থিত হতে রিশাদ হকচকিয়ে গেল। সবাই প্রশ্ন করছে কি হয়েছে। রিশাদ কিছু বলছে না, চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। নিবিড় জুহিকে বলল ডাক্তারকে ফোন দিতে। নাদিয়া সারা শব্দ না পেয়ে নিবিড় নাদিয়াকে ডাকতে লাগলো। আপু, আপু দেখ, আমি আছি তো। আপু, তুই কথা বলছিস না কেন? নিবিড় নাদিয়ার কাঁধে ধরে সামনে দাঁড় করাতে দেখে নাদিয়া অজ্ঞান হয়ে আছে। নিবিড়ের শক্তিতেও সে হেলে দুলে পড়ছে নিবিড়ের গায়ে। নাদিয়াকে আর দাঁড় করিয়ে না রেখে নিবিড় কোলে নিয়ে খাটে শুইয়ে দিল।
ডাক্তার এসে দেখে চলে যাওয়ার পর নাদিয়ার জ্ঞান ফিরে এসেছে। ডাক্তার বলেছে হঠাৎ শক হওয়ার কারণে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, তাই জ্ঞান হারিয়ে ফেলেছে। তবে চিন্তার কিছু নেই। দুপুর 12টা বাজাতে চলেছে। নাদিয়া খাটের মাঝখানে স্থির নির্বিকার হয়ে বসে আছে, কারো দিকেই তাকাচ্ছে না। রিশাদ এখনো সেই রুমের এক কোনায় দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নিবিড় নাদিয়াকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে। আপু, আজ কি তোর চুপ করে থাকার সময়? যে মানুষটা তোর বিশ্বাস এক নিমেষে ভেঙে চুরমার করে দিয়েছে, তাকে তোর কোনো কিছু বলার নেই? নাদিয়া নিচের দিকেই নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে। আপু, ছোটবেলা থেকে আমাদের মা ছিল না, তুই আমায় শিখিয়েছিস কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। কখনো বুঝতেই দিসনি তুইও কষ্টে আছিস, আর আমি ভাই হয়েও তোকে বুঝতে পারিনি আপু। আজ তোর এই অবস্থার জন্য আমিই দায়ী। সেদিন যদি রাগ না করে তোকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতাম, তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। মোশাররফ হোসেন পাশ থেকে বলে উঠল, তুই নিজেকে দায়ী করছিস কেন? তুই যদি ওকে ফিরিয়ে নিয়েও আসতি, ও কি সেদিন আসতো না। ও তোর লম্পটের প্রেমে অন্ধ হয়েছিল। বাবা প্লিজ, এখন এইগুলো বলার সময় নয়। আপু, তুই প্লিজ চুপ করে থাকিস না, তুই কথা বল। তোর এইভাবে চুপ করে থাকাটা আমি মেনে নিতে পারি না। তুই কেন বুঝিস না তোর চুপ করে থাকাটা আমার জন্য কতটা কষ্টের? আপু, তোকে আমি আগেও বলেছি, অন্ধের মতো কাউকে বিশ্বাস করতে নেই। ও তোকে এই বাড়িতে আসার পর থেকেই দিনের পর দিন ঠকিয়ে গেছে। আজ তুই সব কিছু জেনেও চুপ করে থাকবি? নাদিয়া আস্তে করে নিবিড়ের দিকে মাথা উঠিয়ে শান্ত গলায় বলল, কে বলল আমি চুপ করে থাকবো? আমি চুপ করে থাকবো না। প্রিয়তা এই রুমে এখনো আসেনি। এক কাজ কর, প্রিয়তা যেহেতু ওকে চায়, দুজনকে একসাথে থাকতে দে। ভাই, তুই আমার কথা মোটেও ভাবিস না। আমি বাবা মা তোকে আরো ভালো মেয়ে দেখে বিয়ে দিব। আমি যেমন ঠকেছি, তুইও কিন্তু কম ঠকিস নি। তুই নিজেকে এতটা শান্ত কিভাবে রেখেছিস? চলে যাক দুজনে এই বাড়ি ছেড়ে। নিবিড় বোনকে শান্ত হতে বলে উঠে দাঁড়িয়ে, আপু ভুল ভাবছিস, প্রিয়তা এমন মেয়েই নয় কাউকে ঠকাবে। জুহি তোর ভাবিকে ডেকে নিয়ে আয়। ভাইয়া, ভাবি এখানে এসে কি করবে? নিবিড় বিরক্ত গলায় বলল, ম্যাজিক দেখাবে। হা করে তাকিয়ে না থেকে এখান যা, ডেকে নিয়ে আয়। নাদিয়া টলমলে চোখে নিবিড়ের দিকে তাকিয়ে আছে। ভাই, তুই কি করতে চাইছিস? সরি আপু, তোকে আমি এতটা কষ্ট দেওয়ার জন্য। আজ যদি তোকে এই কষ্টটা না দিতাম, তোকে সারা জীবন একটা ঠক চরিত্রহীন মানুষের সাথে দিন কাটাতে হতো। প্রিয়তা এসে দরজায় দাঁড়াতে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। পরনে আকাশি রঙের শাড়ি, ম্যাচিং ব্লাউজ, গায়ে গয়না, হাত ভর্তি ছুরি। সে আগের রূপ যেন ফিরে এসেছে। মোশাররফ হোসেন চোখ মুখ কুঁচকে তাকিয়ে থেকে, প্রিয়তা? নিবিড় শান্ত গলায় বলল, হ্যাঁ বাবা, প্রিয়তা। জুহি, তুই ওকে অল্প সময়ে সাজালি কখন? বাবা, আমি সাজাইনি। নিবিড় জুহিকে থামিয়ে দিয়ে, বাবা আমি বলছি কথাটা শুনতে খারাপ লাগলেও আমি বলবো। প্রিয়তার মেমোরি লস হয়নি, ও এখন একদম পারফেক্ট আছে। সবে অবাক হয়ে তাকিয়ে আছে নিবিড়ের দিকে। রিশাদ দেওয়াল থেকে প্রিয়তার দিকে এগিয়ে এসে তীক্ষ্ণ চোখে তাকিয়ে। নিবিড় এগিয়ে গিয়ে প্রিয়তার নিজের বাহুডোরে জড়িয়ে নাদিয়ার সামনে দাঁড় করিয়ে, তুই বলেছিস না প্রিয়তা আমাকে ঠকাচ্ছে? কিন্তু সত্যিটা হলো, রিশাদের আসল চেহারাটা তোর সামনে নিয়ে আসার জন্যই আমাদের দুজনের এত ড্রামা করতে হয়েছে। রিশাদ হঠাৎই এসে প্রিয়তার হাত টেনে নিজের দিকে ফিরিয়ে, তুমি আমার সাথে এতদিন অভিনয় করছিলে? আমাকে দিয়ে কান ধরানো, নাস্তা বানানো, আরো অনেক কিছু, সবকিছুই তুমি ইচ্ছে করে করেছো? প্রিয়তা চুপ করে আছে, কিছু বলছে না। দেখে রিশাদ আবার বলল, সকালের কথাগুলো মিথ্যা? প্রিয়তার কাঁধ ধরে জাকিয়ে, এই তুমি কথা বলছো না কেন? তুমি আমার সাথে থাকবে না? তোমার কথা মতোই তো আমি নাদুকে সব সত্যি বলেছি। তাহলে এখন কেন তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো? হ্যাঁ করেছি, তুমিও তো কম করনি। তুমি ভাবলে কি করে যার কারণে আমি আমার বাচ্চা হারিয়েছি তাকেই আমি বিয়ে করব? কথাটা শুনে সবাই চমকে উঠল। মোশাররফ হোসেন হতভম্ব হয়ে তাকিয়েছে নীরব স্থির হয়ে। কথাটা শুনেই রিশাদ ভ্রু কুঁচকে তাকিয়ে, তুমি আমার সাথে এত বড় বেইমানি করতে পারলে? কথাটা বলেই প্রিয়তাকে থাপ্পড় দেওয়ার জন্য হাত উঠাতে নাদিয়া উঠে ধরে ফেলে রিশাদের হাত নামিয়ে। নিজের সমস্ত শক্তি দিয়ে রিশাদের গালে থাপ্পড় মেরে, কাকে বেইমান বলছিস তুই? বেইমান কাকে বলে তুই জানিস? ও তোর থেকে লক্ষ গুণ ভালো আছে। আর যাই হোক, নিজের স্বামীর সাথে বেইমানি করেনি, কিন্তু তোকে বেইমান বললেও বেইমানদেরকে অপমান করা হবে। রিশাদ গালে হাত দিয়ে, নাদু তুমি আমাকে থাপ্পড় দিলে,
আমাকে? হ্যাঁ দিলাম। তোকে শুধু থাপ্পড় নয়, জুতা ফেটা করা উচিত। ভাই, তুই এখন এই লম্পট স্বৈরাচারীকে এখানে ছেড়ে রেখেছিস? নিবিড় রিশাদের সামনে দাঁড়িয়ে শার্টের কলার ঠিক করে দিয়ে, তোকে দেখে এখন আমার বড্ড আফসোস হচ্ছে। তোকে বলেছিলাম না নিবিড়ের সাথে খেলতে আসিস না? কাল রাতেও তোকে আমি সুযোগ দিয়েছিলাম ভালো হওয়ার, তবে আমি জানতাম তুই ভালো হবি না, উল্টো জীবনের সবচেয়ে বড় ভুলে ফা দিবি। কথাটা বলে রিশাদের গালে একটা ঘুষি দিয়ে, তোকে যদি আমি এখন মেরে গুম করে ফেলি না, তোকে বাঁচানোর এই মুহূর্তে কেউ এগিয়ে আসবে না, আর বাহিরের মানুষও জানবে না। কথাটা বলে আরেকটা ঘুষি দিল। রিশাদের ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। নাদিয়া চোখ বন্ধ করে অন্যদিকে ফিরে চোখের পানি ফেলছে। রিশাদ নাদিয়ার দিকে তাকিয়ে, নাদু, তোমার ভাই আমায় মারছে আর তুমি চুপ করে আছো? নাদু, আমি তোমারই ভালোবাসি। নাদু, প্লিজ আমাকে আরেকটা বিশ্বাস করে দেখো, একটাবার সুযোগ দাও। নাদিয়া কিছু না বলে কাঁদতে কাঁদতে দৌড়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে এলো। সবার আর কিছু বোঝার বাকি নেই। তার মানে এতদিন যা যা হয়ে আসছিল সব কিছুর পিছনেই রিশাদ। মোশাররফ হোসেন প্রিয়তাকে নিজের বুকে মাথা রেখে মারে, এত ধৈর্য সহ্যের ক্ষমতা আল্লাহ তো কি দিয়েছেন? আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি, এমন একটা বউ আমার ঘরে দিয়েছেন। নিবিড় মাহিদকে ফোন দিয়ে সব ব্যবস্থা হয়ে গেছে? ওকে, রায়হানার মুনিরকে নিয়ে এসে নিয়ে যাও, বাকিটা পরে বলে দিব। রিশাদ নিবিড়ের ফোনে বলা কথাগুলো শুনে, তুমি আমায় কোথায় পাঠাচ্ছ? নিবিড় তাচ্ছিল্যের হাসি দিয়ে, তোকে রাজপ্রাসাদে মানায় না, যে জায়গায় মানায় সেটারই ব্যবস্থা করলাম। না, আমি কোথাও যাব না। আমার মেয়েকে ছাড়া আমি কোথাও যাব না। আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। নিবিড় শান্ত গলায় ফোন পকেটে রেখে বলল, ইফ ইউর ভয়েস ডাউন। কথাটা বলতে রিশাদ হা হা করে হাসি দিয়ে, তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারবে না, কারণ আমাদের এগ্রিমেন্ট এখনো শেষ হয়নি। কথাটা শুনে নিবিড় মুচকি আসে, কিসের এগ্রিমেন্ট? ও হ্যাঁ, মনে পড়েছে, 1 বছর তো কবেই শেষ মিস্টার রিশাদ, এখনো সে আশায় বসে আছো? ভেরি স্যাড। রিশাদ কি বলবে বুঝতেই পারছে না। নিবিড় সব প্রমাণ নিয়েই যে মাঠে নেমেছে তা রিশাদ খুব ভালো করেই বুঝতে পেরেছি, কিন্তু নিবিড় আমায় থানায় না দিয়ে কোথায় নিয়ে যাবে? ওর সাথে ফিরে ওঠা আমার পক্ষে কখনোই সম্ভব না। কেন যে সকাল সকাল না জেনে বুঝে ওর ফাঁদে ফা দিতে গেলাম? রিশাদ কথাগুলো ভাবতে ভাবতে খাটের কিনারায় বসে পড়ল। নিবিড় নিচে এসে প্রিয়তাকে ইশারা দিল নাদিয়াকে সরিয়ে নিতে। প্রিয়তা এসে, আপু এখানে বসে না থেকে চলো আমরা বাবার রুমে যাই। কথাটা বলে নাদিয়াকে নিজের বাহুডোরে জড়িয়ে নিল। প্রিয়তা নাদিয়াকে নিয়ে বাবার রুমে গিয়ে খাটে বসালো। নাদিয়া হতভম্ব হয়েই আছে, কিছুই বলছে না, ভিতর থেকে কান্নাটাও আসছে না। বেশি কষ্ট পেলে মানুষ পাথর হয়ে যায়, হয়তো আমি তাই হয়েছি। আজ আমিও পাথরের মুক্তিতে পরিণত হয়েছি। রিশাদকে নিয়ে গেল মাহিদার 2টো ছেলে এসে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে রিশাদ এখনই কিচ্ছু জানে না। ভবিষ্যৎ তার জন্য কি অপেক্ষা করছে সেটাও অজানা। কেটে গেল 2টো দিন। সবাই এখন সবকিছু স্বাভাবিক। নাদিয়া এখন সারাক্ষণ নিজের রুমেই বসে থাকে, কারোর সাথে তেমন কথা বলে না। নিবিড় প্রিয়তাকে বারণ করেছে কিছুদিন যেন নাদিয়ার রুমে না যায়। প্রিয়তাকে দেখলে রিশাদের কথা ভেবে আরও কষ্ট পাবে। অদরার দেখাশোনা এখন প্রিয়তাই করে। জুহির রেজাল্টের দিন বাড়ির অবস্থার কারণে কেউ তেমন জুহিকে কিছু বলেনি, তবে জুহি ভালো রেজাল্ট করাতে সবাই প্রিয়তাকে ধন্যবাদ দিচ্ছে। প্রিয়তা বিছানা গুছিয়ে দাঁড়িয়ে জামা কাপড় গুছিয়ে নিচ্ছে। নিবিড় বসে বসেই ল্যাপটপে কাজ করছে। এই 2 দিন প্রিয়তার সাথে তেমন কথা বলেনি, চুপচাপ হয়েই থাকে। বাড়িতেও এখন রাত করে ফিরে। আচ্ছা, একটা কথা বলবো? নিবিড় আর চোখে তাকিয়ে আবার কাজে মন দিয়ে বলো, রিশাদ কোথায়? ওকে তুমি পুলিশে না দিয়ে কোথায় নিয়ে গেছো? নিবিড় চুপ করেই আছে। আপনি কথা বলছেন না কেন? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি। তোমার না জানলেও চলবে। আপনি ওকে পুলিশে দিলেই তো হয়। শুধু শুধু বিপদ কাঁধে রেখে লাভ কি? সেটা তোমাকে আমি বিয়ের সেই প্রথম দিন থেকে একটা কথা আজও বুঝাতে পারলাম না। তোমার আমার কাজের ব্যাপারে কখনো কোনো কিউরিসিটি দেখাবে না। তাহলে কেন দেখাচ্ছ? প্রিয়তা কিছু বলার আগে কাঁচ ভাঙার শব্দ শুনে দৌড়ে বেরিয়ে গেল। শব্দটা নাদিয়ার রুম থেকে এসেছে। নিবিড়ও ল্যাপটপ রেখে দৌড়ে বেরিয়ে গেল। প্রিয়তা এসে দেখে রুটি, গরুর মাংস বোনা, ডিম, কফি সব নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে, সাথে প্লেট বাটির কাঁচ ভাঙাগুলো। শেফালি কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে কপাল কুঁচকে। প্রিয়তার দিকে তাকিয়ে শুকনো গলায় বলল, আপার লাগা খাবার আনছিলাম।
কিন্তু আপা খাইব না বলে সব ফালাইয়া দিছে। প্রিয়তা আশ্বস্ত চোখে ইশারা করলো শেফালিকে চলে যেতে। প্রিয়তা নাদিয়ার পাশে বসে, আপু তুমি খাবারগুলো ফেলে দিলে কেন? নাদিয়া কিছু বলছে না, চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। আপু তোমার এই কষ্ট তুমি হয়তো কাউকে দেখাতে পারছো না, তোমার মনে কি চলছে কেউ হয়তো অনুভব করতে পারবে না, কিন্তু যে মানুষটার জন্য করেছো সেও কখনো করতে পারবে না, কারণ সে তোমাকে কখনো ভালোই বাসেনি। তুমি হয়তো তার কথা ভেবে নিজেকে শেষ করতে চাইছো, কিন্তু যার জন্য করছো সে কি এই মূল্যবোধ বুঝে না। যদি বুঝতো তোমাকে আর অতরাকে কখনো কষ্ট দিত না। প্লিজ আপু নিজেকে এইভাবে কষ্ট দিও না, নিজের জন্য না হোক মেয়েটার জন্য প্রাণে চেয়ে সব ভুলে যাও। জানি এত সহজে সম্ভব নয়, তবুও চেষ্টা করতে তো দোষের কিছু নেই। নিবিড় দরজা দাঁড়িয়ে সব শুনছে। নাদিয়ার দিকে তাকালে নিজেকে সামলাতে পারছে না সে। নাদিয়া প্রিয়তার হাত টেনে দুই হাতে শক্ত করে ধরে, প্রিয়তা তুমি আমায় ক্ষমা করে দাও, তোমাকে আমি কত খারাপ কথা শুনিয়েছি, তোমাকে আমি পতিতাদের সাথে তুলনা করেছি, তবুও তুমি মুখ ফুটে কিছু বলনি, শুধু আমার সুখের জন্য। আপু তুমি নিজেকে কেন এত নিচে নামাচ্ছ? তুমি আমার বড় বোনের মতো, তুমি আমায় শাসন করতেই পারো। আমি তোমায় অন্যায়ভাবে শাসন করেছি, আমার একদম উচিত হয়নি এসব করা। প্রিয়তা কিছু বলার আগে নিবিড় এসে নাদিয়ার পাশে বসে, আপু প্রিয়তা তোকে অনেক ভালোবাসে, সো এসব মনে করে কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। নাদিয়া স্বস্তির নিঃশ্বাস বলে প্রিয়তাকে জড়িয়ে ধরে, তুমি এত ভালো কেন বলো তো? এত ভালো হলে সব সময় কষ্ট পেতেই হয়। প্রিয়তাও কিছু বলল না, চোখ থেকে কয়েক ফোঁটা আনন্দের অশ্রু গড়িয়ে পড়ছে। ডেকোরেশনের লোক এসেছে বাড়ি সাজাতে। সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই অবাক, এই কোন এলাহি আয়োজন, কে করছে, কেন করছে? কেউ কিছু বুঝতে পারছে না। নিবিড় আর প্রিয়তা এখনো নিচে নেমে আসেনি। নাদিয়া একটু এগিয়ে এসে ডেকোরেশনের লোকদের বলল, আপনারা হঠাৎ এইভাবে বাড়ি এসে এসব কি শুরু করেছেন? স্যারের অর্ডার। ডেকোরেশন লোকের কথা শুনে মোশাররফ হোসেন এগিয়ে এসে, আমি তো কোনো বাবা আমি করেছি। কথাটা শুনেই পিছনে উপরে সিঁড়ির দিকে তাকিয়ে নিবিড়কে দেখে মোশাররফ হোসেন বলল, তুই? জি, কিন্তু কেন? তোমাদের একটা কথা জানানো হয়নি। জানাবোই বা কি করে, বাড়ির অবস্থাও এমন ভালো ছিল না। বাবা সেদিন জুহিকে যে লোকগুলো দেখতে এসেছেন তারা তো রিশাদের লোক ছিল, এটা কারো এখনো জানা নয়। সে ভেবেছিল জুহিকে দিয়েই আমার সাথে খেলবে, কিন্তু পারেনি। এখন আমি নিজে জুহির বিয়ে ঠিক করেছি, কাল ওর এঙ্গেজড। কথাটা শুনে সবাই অবাক হয়ে তাকিয়েছে নিবিড়ের দিকে। জুহি কিছু না বলে দৌড়ে নিজের রুমে চলে গেল। নিবিড় সেদিকে কুরুক্ষেপ না করে আবার বলল, আমার বোনের এঙ্গেজ হবে ধুমধামে, না হলে আমার নিজেকেই অপরাধী মনে হবে। বাবা আপনি সকল আত্মীয় স্বজনদের ইনভাইট করে দিন, আর হ্যাঁ প্রিয়তাদের বাড়ির সবাইকে বলবেন, ওর বোনদেরও। কথাটা শুনে প্রিয়তা কিছু বলতে গিয়েও থেমে গেল। মোশাররফ হোসেন এগিয়ে এসে, তোকে আমি জিজ্ঞেস করব না ছেলে কে বা কি করে, কারণ আমার থেকে তুই জুহিকে বেশি ভালোবাসিস, কিন্তু এত বড় একটা কাজ করার আগে জুহির ছেলেকে পছন্দ অপছন্দের তো একটা ব্যাপার আছে, তাই না? নিবিড় গম্ভীর মুখে বাবার দিকে তাকাতেই, না ঠিক আছে তুই যা ভালো মনে করিস। সালমা বেগম মুচকি এসে মোশাররফ হোসেনের দিকে তাকিয়ে, শুরু করেছো তো সকাল সকাল ছেলেটা মন খারাপ করে দেওয়ার জন্য। আমার ছেলে মেয়ে যা ইচ্ছে করবে তুমি মাথা ঘামানোর কে? বোনের জন্য ভাইয়ের যেমন পাত্র নিয়ে আসুক না কেন, বোনকে বিয়ে করতে হবে। আমার ছেলে যদি অন্ধ বোবা খোড়াও নিয়ে আসে তাহলে সেটা জুহির জন্য ভালোর জন্যই নিয়ে আসবে, এখানে ওর মতামতের কি আসে যায়? নিবিড় মায়ের দিকে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মাকে এতটা বিশ্বাস করে, এতটা ভরসা করে। মা সত্যিই তুমি আমায় আজও অবাক করে দিলে। ভেবেছিলাম কেউ কিছু না বললেও তুমি অমত করবে। কিরে নাস্তা করবি না? তোর আবার অফিসে যেতে হবে তো। নিবিড় সালমা বেগমের কথা শুনে চমকে ওঠে, মা আমি আসছি, তুমি যাও। নাদিয়ার দিকে তাকিয়ে, আপু অদরাকে আজ থেকে আমি স্কুলে নিয়ে যাব। কিন্তু ভাই তুই অনেক ব্যস্ত থাকিস, আমিই যেতে পারবো, তুই আমাকে নিয়ে এত ভাবিস না তো। নিবিড় মুচকি এসে, ওকে। প্রিয়তা জুহির কাঁধে হালকা স্পর্শ করতে জুহি পিছনে ফিরে প্রিয়তাকে ধরে হন্তদন্ত হয়ে উঠে দাঁড়িয়ে প্রিয়তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ভাবি তুমি ভাইয়াকে একটু বুঝাও না, তুমি তো সব জানো। প্রিয়তা জুহির মাথায় হাত বুলিয়ে, আমি তোমার ভাইয়াকে সেদিন বলেছি মাহিদের ব্যাপারে,
কিন্তু ও কথাটা কানেই তুলেনি। কিন্তু আমি তো মাহিদ ভাইয়াকে ভালোবেসে ফেলেছি। মাহিদ জানে? জুহি মাথা উঠিয়ে ডানে বামে মাথা নাড়িয়ে না বুঝালো। তবে আমার মনে হয় উনি বুঝেছে। মুখে তো বলতে পারোনি, এখন কিছু করারও নেই। তোমার ভাইয়া শুনলে রাগারাগি করবে। না ভাবি, আমার ভাগ্যে যা আছে তাই হবে। আসলে আমিও বোকার মতো কান্না করছি। আমি নিবিড় ইসলামের বোন, সেটা আমি ভুলেই গিয়েছিলাম। ভাইয়া তো আমার খারাপ চায় না, কেন যে শুধু শুধু কষ্ট পাচ্ছি বুঝতেই পারছি না। জুই কথাগুলো বলছে ঠিক, কিন্তু বারবার হাতের উল্টো ফিট দিয়ে চোখের ফানিগুলো মুছে যাচ্ছে। নিবিড় রুমে বসেই অফিসে একটা ফাইল নিয়ে ঘাটাঘাটি করছে। হঠাৎই প্রিয়তা এসে নিবিড়ের সামনে একবার এদিকে আরেকবার সেদিক করে হাঁটতে লাগলো। নিবিড় নিচের দিকে তাকিয়ে কিছু বলবে, কথাটা আর অপেক্ষায় ছিল প্রিয়তা এতক্ষণ। দৌড়ে পায়ের কাছে এসে বসে, আমার একটা কথা ছিল। বলো। আপনি জুহিকে হুটহাট করে কোথায় বিয়ে দিচ্ছেন? ওর তো ছেলেটা নাও পছন্দ হতে পারে। আর কিছু? প্লিজ শুনুন, আপনি মাহিদের কথা একবার ভেবে দেখুন, জুহির জন্য খারাপ হবে না। নিবিড় চুপ করে নিজের কাজে করে যাচ্ছে। প্রিয়তা একটু বিরক্তি নিয়ে, আজব মানুষ আপনি। আমি একটা কথা বললাম আর আপনি কাজ করে যাচ্ছেন। নিবিড়ও বিরক্ত গলায় বলল, প্লিজ প্রিয়তা, এখান থেকে যাও, আমাকে কাজ করতে দাও। আর বিয়ে তো এখনই হয়ে যাচ্ছে না, মাত্র এঙ্গেজ হবে। জুইর পড়াশোনা শেষ হওয়ার পর বিয়ে। এর মাঝে দুজনে চলতে চলতে ভালো লেগে যাবে। এরপরে তো আর সমস্যার কিছু দেখছি না। প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। মনে মনে নিজেকে বলল, নিবিড়ের বোন, নিবিড়ের সব। ও কেন আমার কথা শুনবে? এমনিতে আমার জন্য অনেক করেছে, তাও বা কম কিসে। মোশাররফ হোসেন ড্রয়িং রুমে বসে পেপার পড়ছেন আর চায়ের কাপে অনেকক্ষণ পর পর চুমুক দিচ্ছেন। প্রিয়তা মন খারাপ করে সেই দিয়ে নামে আসতে সালমা বেগম এসে, কিরে তোর আবার কি হলো? কিছু না মা। আচ্ছা মা, তোমার ছেলে জুহির বিয়ের কথা বললো আর তোমরা সহজে মেনে নিলে? সালমা বেগম ছাড়া চুলগুলো হাত খোপা করতে করতে, মেনে না নেওয়ার কি আছে? প্রিয়তা অস্বস্তি মুখে বলল, তোমরা ছেলেটাকে দেখবে না? জুহির সাথে মানাবে কি মানাবে না তাও? সালমা বেগম মুচকি আসে, দূর পাগলি। শোন, নিবিড়কে তুই হয়তো এই 2 বছর থেকে চিনিস, কিন্তু আমি ওকে সেই ছোট থেকেই দেখে আসছি। ওর বোনদের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে, আর সেই নিবিড় বোনের জন্য খারাপ পাত্র নিয়ে আসবে, সেটা আমি কল্পনাতেও আনতে পারি না। আর যদি জুহির সাথে না মানায়, তবুও নিবিড় এমন ছেলে নিয়ে আসবে না, সেটা জুহির খারাপ হোক। প্রিয়তার ঠোঁটের কোণে মুচকি আসে, বিকেলের আগে পুরো বাড়ি সাজানো হয়েছে। বিভিন্ন রঙের ক্যান্ডেল লাইট, বেলুন, ফুল দিয়ে সাজানো শেষ করে ডেকোরেশনের লোকগুলো চলে গিয়েছে। নাদিয়ার মন এখন আগের থেকে অনেক ভালো। নিজেকে সব পরিস্থিতিতে সামলিয়ে নেওয়ার চেষ্টা করছে দেখে সবার খুব ভালো লাগছে। অধরাকে কোলে নিয়ে নিচে নেমে এসে, বাবা কিছু বলবি? মা বলছে জুহিকে নিয়ে শপিং করে আসার জন্য, তুমি চলো না আমাদের সাথে? আমি? হ্যাঁ তুমি। প্রিয়তাকে নিয়ে যা। ও বাবা, প্রিয়তা কিন্তু এখনো সম্পূর্ণ সুস্থ না। আমি চাই না শুধু শুধু ওকে কষ্ট দিতে। আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে নে, আমি যাব। মোশাররফ হোসেন বসা থেকে উঠে দাঁড়াতেই দেখে সালমা বেগম রেডি হয়ে রুম থেকে বেরিয়ে এসেছে। তুমি কোথায় যাচ্ছ? সে কি, মেয়ের বিয়ে, সবাইকে দাওয়াত করতে হবে না? সবাইকে বলা শেষ, প্রিয়তার মায়ের বাড়ির লোকদের বলা হয়নি। ভাবছি আমি এখন গিয়ে বলে আসব, আর আমার ভাইয়ের সাথেও দেখা করে আসব। তাদেরও তো একটা অধিকার আছে, তাই না? নাদিয়া মুচকি এসে, ঠিক আছে মা, তাহলে তুমি যাও, আমি বাবা আর জুহি শপিংয়ে যাচ্ছি। মোশাররফ হোসেন অবাক হয়ে, এই সন্ধ্যায় মেয়েটা একা বাড়িতে রেখে সবাই চলে যাবে? প্রিয়তার কথা বলছো? হ্যাঁ, সমস্যা নেই বাবা, শেফালি আছে, আর বাড়িতে একটু পর চলেই আসবে। না না, তাই বলে সবাই একসাথে? সালমা বেগম বিরক্তকর গলায় বলল, ওফ, এত কথা বলো কেন? যাও, রেডি হয়ে আসো। তোমাকে ওকে নিয়ে এত চিন্তা করতে হবে না। মেয়েরা শপিং করতে যাচ্ছে, ওদের দেখে রাখতে হবে। মোশাররফ হোসেন আর কথা বাড়ালেন না, চুপ হয়ে নিজের রুমের দিকে গেলেন। আর এইদিকে নাদিয়া সালমা বেগম অট্টহাসিতে গড়াগড়ি খাচ্ছে। মা, আমাদের প্ল্যান কাজে দিবে? অবশ্যই দিবে। ছেলে আমার গম্ভীর হতে পারে, তবে আনরোমান্টিক নয়। নাদিয়া হাসি মুখটাকে একটু মলিন করে, রিশাদের কারণে দুজন কতদিন আলাদা হয়ে থেকেছে। আজ আমি চাই ওদের ভালোবাসাটা পরিপূর্ণ হোক।
ওর ভুলগুলোর জন্য তো আর আমার ভাইয়ের জীবন পাল্টাতে পারে না। তুই মন খারাপ করিস না, শোন, রাতে একসাথে খেয়ে দিয়ে আসবি। আমি শেফালিকে বলে দিচ্ছি রান্না বান্না সব আজকের জন্য আপাতত বন্ধ। তোরা আসার সময় বাহিরে থেকে খাবার নিয়ে আসিস ওদের জন্য। তাহলে আমি গেলাম। ওকে মা। বাবা আসলে আমরাও বেরিয়ে যাব। নিবিড় বাহিরে থেকে এসে পুরো বাড়িটা নিস্তব্ধ দেখে একটু অবাক হলো। মা, মা, আপু, এই আপু, জুহি কোথায় সবাই? শেফালি নিজের রুম থেকে হাই তুলতে তুলতে এসে, ভাইজান বাড়িতে কেউ নাই। তুমি এই সন্ধ্যায় ঘুমাচ্ছ? কি করবো, খালাম্মা কইয়ে গেছে রান্নাবান্না সব বন্ধ, ওনারা আসার সময় নিয়ে আইব। তাই আমার তো এখন কোনো কাজ নাই, তাই ঘুমাইতেছিলাম। তোমার ভাবি, ও কি ওদের সাথে গেছে? কইতে পারুম না, যাওয়ানোর সময় তো কাউরেই দেখিনি, আমি ছাদে ছিলাম। ও আচ্ছা, তাহলে আমায় এক কাপ কফি দিয়ে যাও, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। আচ্ছা। নিবিড় সিঁড়ি দিয়ে উপরে যেতে শেফালি খিলখিল করে হেসে, ভাইজান রুমে গিয়া কফির কথাই ভুলিয়া যাইবেন, এর মাঝে আমি লম্বা একখান ঘুম দিয়ে লই। নিবিড় রুমে দরজা খুলে ঢুকে দেখে লাইট বন্ধ। বিরক্তিকর গলায় বলতে লাগলো, সবাই গেছে, যাক না। না, ওনারও সবার সাথে যেতে হবে। বাড়িতে থেকে আমার জন্য ওয়েট করলে কি এমন ক্ষতি হতো? কথাগুলো বিড়বিড় করতে করতে এগিয়ে গিয়ে লাইট ধরিয়ে খাটের দিকে তাকিয়ে নিজেও চমকে উঠল। কিছুক্ষণ পর গোড় কাটতে মুচকি হেসে মাথা নাড়ল। প্রিয়তা বউ সেজে খাটে বসে আছে। ফুল দিয়ে খাট সাজানো না হলেও তার বুড়িকে যে খুব সুন্দর করে ঠিকই সাজিয়েছে, এটা আপু ছাড়া কেউ হতে পারে না, কারণ প্রিয়তা কখনোই এভাবে সাজবেই না। আর মা সাজালেও সেটা আমার জানা। নিবিড় ধীরে ধীরে এগিয়ে আসতেই প্রিয়তার দম যেন বন্ধ হয়ে আসছে। নতুন কোনো অনুভূতি সৃষ্টি হচ্ছে আজ। মনে হচ্ছে প্রথম নিবিড় তার সাথে তার দেখা। প্রিয়তার বুকের ভিতর ডিপ ডিপ শব্দটা বেরিয়ে চলেছে। চোখ বন্ধ করে নিজেকে সামলাতে চেষ্টা করছে। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। লজ্জায় যেন মরে যেতে ইচ্ছে করছে তার। কেন যে আপুর কথা শুনতে গেল? নিবিড় কাছে এসে বসে কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে করে কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, আজ তোমায় একদম নতুন বইয়ের মতো মিষ্টি লাগছে। নিবিড়ের কথায় টিপ টিপ শব্দটা দ্বিগুণ বেড়ে গেল। হাত পাগুলো কাঁপছে, সাথে ঠোঁট। নিবিড় প্রিয়তার অবস্থা দেখে মুচকি হেসে, এত লজ্জা কোথায় রাখো? তবে তোমার লজ্জা আমার খুব ভালো লাগে, তবে সব সময় নয়। কথাটা বলে প্রিয়তার কানের নিচে চুলের ভিতরে হাত ঢুকিয়ে মুখটা তুলে ধরে নিজের কাছে আনতে প্রিয়তার নিঃশ্বাস ভারী হয়ে আসতে লাগলো। নিবিড়ের নিঃশ্বাস আর প্রিয়তার নিঃশ্বাস এক হতে লাগলো। আর নিবিড় সেই গরম নিঃশ্বাসে প্রিয়তার কাঁপা কাঁপা ঠোঁটে নিজের ঠোঁট ডুবালো। প্রিয়তাও আস্তে আস্তে নিবিড়ের মাঝে হারাতে লাগলো। কিছুটা সময় নিয়ে প্রিয়তার ঠোঁট থেকে নিজেকে সরিয়ে, কি বাজে লিপস্টিক দিয়েছো বলো তো? প্রিয়তা অবাক হয়ে চমকে, বাজে লিপস্টিক মানে? নিবিড় দুষ্ট হাসি দিয়ে ঠোঁটের ফ্লেভারটাই নষ্ট করে দিল। প্রিয়তা বুঝে গেল নিবিড় আজও তাকে খেপাতে চাইছে। প্রিয়তা দুষ্ট হাসি দিয়ে নিবিড়কে জড়িয়ে ধরে ফ্যাস ফ্যাস গলায় বলল, আজ আপনি আমায় খেপাতে পারবেন না। আমি এখন আপনার সব বুঝি। নিবিড় মুচকি এসে প্রিয়তার কানের কাছে গিয়ে পিস পিস করে বলল, আমি জানি। প্রিয়তা লজ্জা পেয়ে নিবিড়ের মুখে লুকালো। নিবিড় সেই লজ্জা আস্তে আস্তে অতিক্রম করতে চাইছে। প্রিয়তাকে শুয়ে দিয়ে নিজের শরীরের সমস্ত ভার প্রিয়তার উপর দিয়ে নিজের প্রিয়তার কপালের সাথে ঠেকিয়ে ঘাড়ো গলায় বলল, আজ তো একটাবার বলতে পারো। প্রিয়তা কাঁপা গলায় বলল, আই লাভ ইউ। নিবিড় মুচকি আসলো। প্রিয়তার লজ্জা পেয়ে নিবিড়ের মুখে মুখ লুকিয়ে নিল। নিবিড়ের হাত আস্তে আস্তে প্রিয়তার কোমরের দিকে নিয়ে ধীরে ধীরে হারাতে লাগলো দুজনে অন্য এক জগতে। নাদিয়া এসে দরজা নক করতে নিবিড় দরজা খুলে কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। প্রিয়তার চুলের পানি মুছতে মুছতে এগিয়ে এসে, আপু কখন এলে? নাদিয়া প্রিয়তার সামনে দাঁড়িয়ে, এই মাত্র। বাবু, তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে, এজন্যই তো বলি ভাইয়া কেন তোমার প্রতি এত ফিদা। প্রিয়তা মুচকি এসে, শপিং শেষ করেছ? হ্যাঁ, অনেক আগে, তবে আসতে লেট করলাম ইচ্ছে করেই, তোমাদের সময় দেওয়ার জন্য। প্রিয়তা মিটমিট করে হাসছে, তারপর বলল, অদরা কোথায় আপু? ও ঘুমিয়ে গেছে। আচ্ছা শোনো, তুমি বাইকে নিয়ে খেয়ে নাও, শেফালি আপা এখনই খাবার নিয়ে যাবে। আমি তাহলে এখন আসি। আপু, কালকে জুহিকে পার্লার থেকে সাজানো হবে? দরকার নেই, আমি আছি তো, কাল তো আর বিয়ে না।
নাদিয়া চলে যাওয়ার কিছুক্ষণ পরেই নিবিড় ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। পরনে তোয়ালে জড়ানো আরেকটা তোয়ালে দিয়ে চুলে পানি মুছতে মুছতে প্রিয়তার সামনে এসে দেখে প্রিয়তা হা করেই অবাক চোখে তাকিয়ে আছে। প্রিয়তার দিকে তাকিয়ে মুচকি হেসে হাত নিয়ে, কি এভাবে আছে যে? দেখছি। কি? আপনাকে? আমাকে? কিন্তু কেন? আপনাকে কতটা সুন্দর দেখাচ্ছে আপনি জানেন? এই মুহূর্তে যে কোনো মেয়ে দেখলে ক্রাশ খেত। তুমি খেয়েছ? সেটা তো অনেক আগে। তাতেই চলবে, আর কোনো মেয়ের দরকার নেই। এখন চোখ অন্যদিকে নাও। কেন? নিবিড় ইচ্ছে করে ন্যাকা স্বরে বলল, আমারও না তোমার মতো লজ্জা লাগে। প্রিয়তা মুচকি এসে, সত্যি বলছি, আপনাকে এখন দেখে আমার মনে আবার দুকদুকে টেনে শুরু হয়ে গেল। আপনি এত সুন্দর কেন বলুন তো? আমার খুব হিংসা হয় যখন কোনো মেয়ে আপনার দিকে তাকায়। নিবিড় প্রিয়তার কোমর জড়িয়ে নিজের কাছে এনে, আমারও খুব হিংসা হয় যখন দেখি তোমার দিকে কেউ আর চোখেও তাকায়। প্রিয়তা লজ্জা লজ্জা চোখে নিবিড়ে দেখে মুখ তুলে তাকিয়ে, জানেন, আগে আমি মনে করতাম আমার কপালটা এত খারাপ কেন, কারো ভালোবাসা আমার ভাগ্যে জুটে না। কিন্তু এখন কি মনে হচ্ছে জানেন, এরকম হাজার ভালোবাসা আমি উপেক্ষা করতে পারবো যদি আপনার সামান্য ভালোবাসা আমার সাথে থাকে। নিবিড় কথাটা শুনে মুচকি এসে প্রিয়তার ঘাড় ধরে নিজের কাছে টেনে আনতে সাফেলি দরজায় দাঁড়িয়ে, ভাইজান আমি কি ভুল সময়ে এসে পড়লাম? নিবিড় হন্তদন্ত করে প্রিয়তাকে ছেড়ে ব্যালকনিতে চলে গেল। সাফেলি এসে, ভাবি আমি আরো পরে আহন আসছিল, ভাইজান এখন কি মনে করব? কিচ্ছু মনে করবে না, তুমি খাবার রেখে যাও। শেফালি আর কথা বাড়ালো না, খাবারের ট্রেটা রেখেই চলে গেল। নিবিড় রুমে এসে চেঞ্জ করে নিল। মাহিদের ফোন আসতে আবার ব্যালকনিতে গিয়ে, বলো স্যার, উনি তো সকাল থেকে নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তুমি দেখে আসছো? না, ওইখানের লোকে ফোন দিয়েছে। নো প্রবলেম মাহিদ, না খেলে মানুষ মারা যায় না, অবশ্য ওর মরাই উচিত। আমার সাথে লড়তে আসছে, আমার বাচ্চাটাও শেষ করেছে, সাথে আমার বোনের জীবনটাও। মাহিদ চুপ করে আসো ওপাশ থেকে, কি বলবে বুঝতে পারছে না। নিবিড় দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে মাহিদ, কালা আমার বাসায় একটা পার্টি আছে, মানে জুহির এঙ্গেজড, তুমি সেখানে অবশ্যই থাকবে। মাহিদ ভারী গলায় বলল, ওকে স্যার, আপনি যেমনটা বলবেন। সকাল থেকে আয়োজনে চারপাশ মুখরিত, সবার চোখে মুখে আনন্দের রেখা থাকলেও জুহি গম্ভীর হয়ে আছে। নিবিড় ড্রয়িং রুমে বসে কফির কাপে চুমুক দিয়ে নিজের কাজ করছে। মোশাররফ হোসেনের বোনেরাও সবাই আস্তে আস্তে আসতে লাগলো। নিবিড় আজ কাজ করলো প্রিয়তাকে খুঁজেছে তার মন। প্রিয়তা সবার সাথে জুহির রুমে আড্ডা দিচ্ছে। আস্তে আস্তে বিকেল গনিয়ে সন্ধ্যা। নাদিয়া জুহিকে সাজিয়ে নিজের রুমে নিয়ে দরজা বন্ধ করে দিল। প্রিয়তা সবুজ রঙের শাড়ি পরেছে, সাজগোজ শেষ করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কানের দুল পড়ছে। এমন সময় নিবিড় ফোনে কথা বলতে বলতে রুমের দরজা দিয়ে ঢুকে প্রিয়তাকে আয়নায় দেখে হতভম্ব হয়ে আছে। কান থেকে ফোন রেখে চুপ করে গম্ভীর হয়ে সেই জায়গায় দাঁড়িয়েছিল। প্রিয়তা পিছনে ফিরে নিবিড়কে দেখে চমকে, আপনি কখন এলেন? নিবিড় কিছু বলছে না, ধীরে ধীরে নেশা লাগলো। চোখ জোড়া নিয়ে এগিয়ে আসতে প্রিয়তা ভয়ে ভয়ে পিছাতে লাগলো। ড্রেসিং টেবিলের কিনারে ধাক্কা লেগে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ফেললো। কিছুক্ষণ কেটে যাওয়ার পর প্রিয়তা কোনো স্পর্শন অনুভব না পেয়ে ব্রু কুচকে তাকিয়ে চোখ খুলে তাকিয়ে দেখে নিবিড় তার গাড়ির দুই পাশে দিয়ে হাত দিয়ে আয়না ঠিক দিয়ে এক গাল হাসি নিয়ে তাকে দেখছে। প্রিয়তা চোখ খুলে বোকা বনে গেল। নিজের উপর নিজের খুব রাগ হচ্ছে। নিবিড় একটা হাত এনে প্রিয়তার গালে আস্তে করে ছুঁয়ে দিতে দিতে, তোমার এই লজ্জাটাকে বড্ড বেশি ভালোবাসি আমি। তখন তোমার বড্ড মায়াবী লাগে। যখন তুমি চোখ বন্ধ করে চোখ মুখ কুচকে ফেলো, তখন তোমার ওই লজ্জা মাখাটা আমাকে ঘায়েল করে তোমার আরও কাছে টেনে আনে। প্রিয়তা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে, আপনি বেশি বলে ফেলছেন। মোটেই না, আমার বুড়িকে নিয়ে আমি যতই বলি না কেন কম পড়ে যাবে। নিবিড় আরও কিছু বলতে যাবে, তখনই সালমা বেগম এসে, নিবিড়, নাদিয়া দরজা খুলছে না। নিবিড় ত্বরিতভাবে প্রিয়তাকে ছেড়ে পিছনে ফিরে, দরজা খুলছে না মানে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। অনেকক্ষণ থেকেই দরজা নক করিয়ে যাচ্ছে, কিন্তু ওর কোনো সাড়া নেই। নিবিড় আর প্রিয়তা হন্তদন্ত হয়ে ছুটে গেল। নিবিড় কিছুক্ষণ দরজা জোরে জোরে ধাক্কাতে লাগলো। প্রিয়তা জোরালোভাবে বলল, আপনি এক কাজ করুন, দরজাটা ভাঙার ব্যবস্থা করুন। নিবিড় ঝাঁঝালো গলায় বলল, তোমার মনে হয় এখানে সিনেমার শুটিং চলছে? আমার 2 ধাক্কা দরজা খুলে যাবে। নিবিড় ফোন হাতে নিল। মাহিদকে ফোন দিয়ে বলবে মিস্ত্রি নিয়ে আসার জন্য। ফোন দেওয়ার আগে নাদিয়ার দরজা খুলে, কিরে ভাই, কি হয়েছে? নিবিড় পিছনে ফিরে স্বস্তির নিঃশ্বাস পেলে নাদিয়ার দিকে তাকিয়ে আছে। সুন্দর করে সেজে গুজে আছে, মনেই হচ্ছে না কোনো কান্না করছিল। কিন্তু সবাই না বুঝলেও নিবিড়ের চোখ যে ফাঁকি দেওয়া যায় না বোন।
তোর ভাই তোকে এতটাই লিখতে পারে যা তুই কল্পনাও করতে পারবি না। সালমা বেগম কাঁদো কাঁদো গলায় বলল, তুই আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছিস। কেন এতক্ষণ দরজা খুলছিলিস না? মা, আমি শাড়ি পরছিলাম। কি করে দরজা খুলি বলো তো? আর আমি ইয়ারফোন দিয়ে গান শুনছিলাম, তাই শুনতে পাইনি। সালমা বেগম হাসি মুখে বলল, আচ্ছা ঠিক আছে, তোর বাবা তোকে ডাকছে। কথাটা বলেই চলে গেলেন। সাথে প্রিয়তাও। নাদিয়া পা বাড়াতে নিবিড় পিছন থেকে বলল, নিজেকে লুকাতে চাইছিস তাই না আপু? কথাটা শুনে নাদিয়া থমকে দাঁড়িয়ে পড়ল। কিন্তু তুই এটা জানিস না, সবাই তোকে না পড়তে পারলেও তোর ভাই ঠিকই তোকে পড়ে নিবে। কেন কাঁদছিলে দরজাটা আটকিয়ে? রিশাদের জন্য? কথাটা শুনে নাদিয়া পিছনে ফিরে তাচ্ছিল্য হাসি দিয়ে, ভাই আমি তো সবসময় ভুল করে এসেছি, সে ছোটবেলা থেকে। আর তুই বট বৃক্ষের মতো ছায়া হয়ে আমার মাথার উপর ছিলি। আজও আমি ভুল করেছি, সে তুই আবার আমায় আশ্রয়ের স্থান হলি। আর সেই বোন কি কান্না করতে পারে? আমি নিবিড়ের বোন, যার কষ্ট থাকতেই পারে না। কথাটা বলে নাবিয়া নিবিড়কে জড়িয়ে, আমার যদি কিছু হয়েও যায় তুই অদরাকে দেখিস। নিবিড় টলমলে চোখে বলল, আমি তোর কখনো কিচ্ছু হতে দিব না, কিচ্ছু না। নিচে সবাই এসে গেছে। নিবিড় নাদিয়াকে নিজের বাহুডোরে জড়িয়ে নিচে নেমে এসে, আপু জুহিকে নিয়ে আয়। মোশাররফ হোসেন এসে, নিবিড় ছেলেপক্ষ তো এখনো এলো না, জুহিকে এনে কি হবে? বাবা ছেলেপক্ষে অনেক আগিয়ে এসেছে, শুধু তোমাদের দেখার বল। মানে? নিবিড় তাকিয়ে জুহিকে দেখতে পেয়ে এগিয়ে গিয়ে নিজের বাহু ডোরে এনে মন খারাপ। জুহি কথাটা শুনে অবাক হয়ে নিবিড়ের দিকে তাকালো করুণ চোখে। কিছুক্ষণ তাকিয়ে ডানে বামে মাথা নিয়ে না বুঝালো। নিবিড় মুচকে হাসলো। সবার সামনে জুহিকে এনে দাঁড় করিয়ে, আপনারা এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আজ আমার ছোট বোনের এঙ্গেজমেন্ট, এটা সবাই জানেন, কিন্তু ছেলেটা কে এটা আমার বাবা মাও জানে না। তবে আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ যে তারা চোখ বুঝে আমায় বিশ্বাস করে। আমার বোন যে কিনা নিজের ভালোবাসাকে ভাইয়ের জন্য জলাঞ্জলি দিয়ে ফেলতে পারে, ভুলে যেতে পারে নিজের মনের ভালোবাসার কথা। কথাগুলো বলতে জুহি অবাক হয়ে নিবিড়ের দিকে তাকিয়ে আছে। সবে অবাক হয়ে আছে, কিন্তু কেউ কিছু বলছে না। নিবিড় আবার বলতে লাগলো, মাহিদ এদিকে আসো। তুমি আমার কথা ভেবে নিজের ভালোবাসাকে কষ্ট দিচ্ছ, এটার শাস্তি তো তোমায় পেতেই হবে। মাহিদ শান্ত গলায় বলল, স্যার সেটা আমার বোনকে ফিরিয়ে দেওয়ার সাহস তোমায় কে দিয়েছে? মাহিদ নিচের দিকে তাকিয়ে আছে। নিবিড় জুহিকে টেনে মাহিদের সামনে দাঁড় করিয়ে, আমার বোনের জন্য সবসময় আমি বেস্টটাই বেছে নিয়েছি, আর আজও আমি ভুল করিনি। প্রিয়তার দিকে তাকিয়ে, আংটিগুলো নিয়ে আসো। হা করে তাকিয়ে কাঁদছো কেন? প্রিয়তা আনন্দের অশ্রুগুলো মুছে দৌড়ে উপরে গিয়ে আংটি নিয়ে আবার নিচে নেমে নিবিড়ের হাতে দিল। মাহিদের হাতে আংটি দিয়ে, নাও পরিয়ে দাও। মাহিদ তখনও নিচের দিকে তাকিয়ে কাঁদছে। নিবিড় ঘাড়ে জোরে থাপ্পড় দিয়ে, আরে তুমি কাঁদলে আমার বোন কি করবে? মাহিদ মাথা উঠিয়ে, স্যার আমি কি আপনাকে জড়িয়ে ধরতে পারি? নিবিড় মুখে কিছু না বলে নিজের চোখের পানি মুছে মাহিদকে টেনে বুকে জড়িয়ে নিল। মোশাররফ হোসেন সালমা বেগম এগিয়ে এসে দাঁড়িয়ে নিবিড়কে দুই পাশ থেকে জড়িয়ে ধরে কাঁদছে। নাদিয়া এসে, অনেক হয়েছে, এবার আংটি বদল হোক। কতক্ষণ সবাই অপেক্ষা করবে? নিবিড় চোখ মুখ মুছে, নাও মাহিদ আংটি পরিয়ে দাও। মাহিদ আংটি পরিয়ে দিতেই নিবিড় জুহিকে ইশারা করলো দ্বিতীয় আংটিটা মাহিদকে পরিয়ে দেওয়ার জন্য। জুহিও পরিয়ে দিল। সবাই খাওয়া দাওয়া শেষ করে নিল। নিবিড় ছাদের দোলনায় হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে হালকা দুলছে। প্রিয়তা রুমে এসে নিবিড়কে না দেখে বুঝতে পারলো ছাদে আছে। প্রিয়তা আস্তে আস্তে উঠে নিবিড়ের পিছনে দাঁড়াতে নিবিড় দীর্ঘশ্বাস ফেলে, তোমার নিবিড় এতটাও খারাপ নয় বুড়ি, ভালোবাসার মরবে সে বুঝে। প্রিয়তা পাশে এসে বসে, আপনি কি করে বুঝলেন আমি এসেছি? অনুভূতি, তুমি আমার আশেপাশে থাকলে আমি বলতে পারি। প্রিয়তা নিবিড়ের বুকে মাথা দিয়ে, আপনার সাথে একজন নয় 1000 জনম কাটাতে ইচ্ছে করছে। আপনার সাথে থাকলে মানুষ কখনো বিরক্ত হবে না, কারণ আপনাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে নতুন করে আবিষ্কার করা যাবে। যাকে আবিষ্কার করা যায় তার কাছে থাকলে কখনো মনেই হবে না এই মানুষটাকে আমার এখন ভালো লাগে না। আমি সারা জীবন আপনার এই বুকে মাথা রেখে কাটাতে চাই। নিবিড় প্রিয়তার এলোমেলো কথাগুলো শুনে না হেসে পারল না। আমি তোমার অনুভূতি বুঝি বুড়ি, এখন কি বলতে চাও সেটা বলো। হ্যাঁ ঠিক বলেছেন। আচ্ছা আপনি কি করে জানলেন জুহি মাহিদকে ভালোবাসে? আকাশের তারাগুলো মিটমিট করে জ্বলছে। ছাদটা মেঘের আড়ালে বারবার নিজেকে লুকিয়ে নিচ্ছে, লজ্জায় যেন ঢেকে রাখতে চাইছে নিজেকে। হালকা বাতাস মন ছুঁয়ে যাওয়ার মতো। নিবিড় বুকে হাত বেঁধে সামনের বৃষ্টিতে
দিকে তাকিয়ে আছে। এর মাঝে নিবিড় প্রিয়তার কথাটা শুনে তার দিকে তাকিয়ে মুচকি হাসলো, আবার সামনের দিকে তাকিয়ে। মাহিদের একটা পরিচয় আছে, সেটা কেউ জানে না। কথাটা শুনে প্রিয়তা অবাক চোখে প্রশ্নবোধক চাহনিতে তাকালো। নিবিড় শান্ত গলায় বলল, ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেছে। মাহিদকে আমি অনেক বছর আগে থেকেই চিনি। যখন জুহি 10ম শ্রেণীতে পড়তো আর মাহিদ ছুটির সময় দূর থেকে জুহিকে দেখে ফিরে যেত, কখনো ডিস্টার্ব করতো না, যেটা জুহি এখনও জানে না। মাহিদের ফ্যামিলিতে বাবা ছাড়া আর কেউ নেই বলতে পারো। জুহির এসএসসি পরীক্ষা শেষ হওয়ার আগেই একদিন আমি ছুটির পরে জুহিকে নিতে এসে ওকে আটকালাম। সবকিছু জিজ্ঞেস করে বুঝলাম ছেলেটা অনেক দূর এগোতে পারবে। ও যখন বলল ওর বাবা আছে কিন্তু তার সাথে উনি থাকতে নারাজ, পড়াশোনাও হয়তো মাঝপথে বন্ধ করে দিতে হবে। কথাগুলো শুনে আমি অনেক অবাক হলাম। একটা ছেলে কতটা সহজ সরল হলে যাকে সে পছন্দ করে তার বড় ভাইয়ের কাছেই অকপটে সব কিছু স্বীকার করছে। তখন আমি সেই দিন ওকে নিয়ে গিয়ে সব ব্যবস্থা করি। কিছুদিন পর পাঠিয়ে দিলাম দেশের বাইরে পড়ার জন্য। ভেবেছিলাম দেশে এসে হয়তো সে আমাকে ভুলেই যাবে, কারণ কতজনের জন্যই তো কত কি করলাম, কেউ তো মনে রাখিনি। কিন্তু না, মাহির দেশে এসে আগে আমার সাথে দেখা করে। তুমি জানো প্রিয়তা, ওর আমেরিকায় চাকরি হয়েছিল, কিন্তু সে দেশে এসে আমার কোম্পানিতে জয়েন করবে বলে চলে এসেছে। তোমার মনে আছে? মাহিদ কিন্তু হঠাৎই আমার সাথে আমাদের বাসায় গিয়েছিল। প্রিয়তা উচ্ছ্বসিত গলায় বলল, হ্যাঁ মনে আছে, মাহিদ হঠাৎই কোম্পানিতে জয়েন করেছিল। এমনকি আপনি সেদিনই বাসায় গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। ঠিক, কিন্তু জুহির বিষয়ে ওর সাথে আমি কখনোই তুলিনি, কারণ আমি জানতাম একদিন আসবে, আমি যা বলবো জুহি সব মেনে নেবে, এবং মাহিদও। কিন্তু আমি এটা জানতাম না জুহি মাহিদকে ভালোবাসে। কাল যখন জুহি তোমায় জড়িয়ে ধরে কাঁদছিল এবং মাহিদের ব্যাপারে বলছিল, আমি সব দরজায় দাঁড়িয়ে শুনেছি। আমার বিশ্বাস মাহিদ ছাড়া কেউ আমার বোনকে ভালোবাসতে পারবে না। কথাগুলো শুনে হঠাৎই প্রিয়তা মন খারাপ করে কাঁদতে লাগলো ফুফিয়ে। নিবিড় পাশেই প্রিয়, তোমার আবার কি হলো? প্রিয়তা কাঁদো কাঁদো গলে, কাল আমি আপনাকে কত ভুল বুঝেছি, আর আপনি সব কিছু খুব সহজে মিটিয়ে নিলেন। আপনার সাথে আমি সারা জীবন থাকতে চাই। প্লিজ, আপনি আমায় কখনোই ছেড়ে যাবেন না। আমার কেন জানি আপনাকে নিয়ে খুব ভয় হয়। কথাগুলো বলেই নিবিড়ের বাহু ধরে জড়িয়ে ধরল। নিবিড় অন্য হাতটা দিয়ে টেনে এনে প্রিয়তাকে বুকের সাথে জড়িয়ে কপালে চুমু দিয়ে, যে মানুষটার জন্য আমি নিজেকে পাল্টিয়ে ফেলেছি তাকে ছেড়ে আমি কোথাও যাব না। কথা দিলাম, রাত অনেক হয়েছে, এবার চলো ঘুমাবে। আমি এখানে ঘুমাবো আপনার কোলে মাথা রেখে। কথাটা বলে প্রিয়তা নিবিড়ের কোলে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। নিবিড় দীর্ঘশ্বাস নিয়ে স্বস্তির নিঃশ্বাস পেলে প্রিয়তার কপালে হাত বুলিয়ে দিতে দিতে তাকিয়ে থাকে অপলক দুটি চোখে। তোর ওই মায়াভরা মুখটায় মিশে গেছি যেন আমি তোর হয়ে আজ পুরোটা। হাতটা বাড়িয়ে তোকে ছুতে চাই, কোনো নিয়ম না মেনে ভালোবেসে যাই। হাতটা বাড়িয়ে তোকে ছুতে চাই, কোনো নিয়ম না মেনে ভালোবেসে যাই। গানের এই কয়েকটা লাইনকে বন্ধ করতে প্রিয়তা চোখ খুলে থামলেন কেন? নিবিড় চমকে উঠে, ঘুমাওনি? না, আপনি এত সুন্দর করে গান গাইতে পারেন, আমার তো জানা ছিল না। নিবিড় মুচকি হেসে, উঠো, এখন নিচে যাবে, প্রচুর ঠান্ডা পড়তেছে, তোমার ঠান্ডা লেগে যাবে। অন্য একদিন তোমায় মন ভরে গান শোনাবো। প্রিয়তা উঠে বসে গোমরা মুখে বলল, থাকি না আজ রাতটা ছাদে। নিবিড় কিছু না বলেই উঠে দাঁড়িয়ে প্রিয়তাকে কোলে নিয়ে, শুধু নিজে একা একা ভালোবাসা নিবে, আমাকে দিবে কে শুনি? কথাটা শুনে প্রিয়তা লজ্জায় 2 হাত দিয়ে নিজের মুখটা ডেকে নিল। নিবিড় মুচকি এসে পা বাড়ালো নিচে যাওয়ার জন্য। ফোন বাজতে মাহিদ ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করে, হ্যালো, কে বলছেন? তোমার বউ। কথাটা শুনে মাহিদ হন্তদন্ত হয়ে উঠে বসে, ম্যাডাম আপনি? জুহি অবাক হয়ে, ম্যাডাম? আমি তোমার ম্যাডাম? মাহিদ শুকনো গলায় ডুব গিলে বলল, আসলে আপনি এত রাতে আমায় ফোন দিয়েছেন কেন? জুহি রাগী গলায় বলল, তোমার ঘাড় মটকাবো, আর একবার যদি ম্যাডাম বলেছো তো খবর আছে। মাহিদ হালকা কাশি দিয়ে, আচ্ছা জি বলুন, কেন ফোন দিয়েছেন? আগে তুমি করে বলো। এত তাড়াতাড়ি? এবার বলো। তুমি? হ্যাঁ তুমি। এবার ঠিক আছে। বাসায় এখন কে কে আছে? কেউ নেই। তাহলে রান্না কে করে? আমি হোটেলে খাই, বেশিরভাগ তো স্যারের সাথেই খাওয়া হয় বাহিরে। ওকে, নো প্রবলেম, আমি সামলে নিব। কি সামলাবে? তোমাকে। হ্যাঁ, বিয়ের আগে বাসায় কাজের বুয়া রাখবে, আমিও রান্না করতে পারি না। আমি রান্না করলে সমস্যা হবে?
তুমি পারো? মাহির শান্ত গলায় মুচকি হেসে। শিখেছিলাম কোনো এক রাজকন্যার জন্য, কারণ আমি জানতাম রাজকন্যা তার ভাইয়ের হৃৎপিণ্ড, তাকে যে কাজ মানায় না। কথাগুলো বলতে বলতে মাহিদ হেলান দিয়ে স্থির হয়ে শুয়ে পড়ল, ফোন কানে নিয়ে। তুমি যদি আগে থেকেই জানতে তাহলে আমার ডাকে সাড়া দাওনি কেন? আমি যে চাইনি তার ভাই কষ্ট পাক, যে আমার জন্য এত কিছু করলো, তাকে আমি কিভাবে কষ্ট দিবে? যে দায়িত্ব আমার ভাবার করার কথা, সে দায়িত্ব সে নিজের কাঁধে নিয়ে নেয়। সে মানুষটাকে আমি কষ্ট কখনো দিতে পারবো না। জুই চমকালো মাহিদের কথা শুনে, অবাক হয়ে বলল, তুমি কি বলছো বলো তো? বিয়ের পরে ওসব নিয়ে গল্প করব। এখন বলো, কান্না করছিলে কেন পার্টিতে? কিছু চোখের পানি কষ্টে নয়, আনন্দে আসে। তুমি আমাদের বাড়িতে আসার পর কখনো যে তোমাকে মনে জায়গা দিয়েছি বুঝতেই পারিনি। সারা রাত চলতে লাগলো দুজনের ভালোবাসার কথা। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রিয়তা সবার জন্য নাস্তা বানিয়ে টেবিলে রেখে, মা বাবাকে নিয়ে আসো না দিয়ে নিচে নেমে এসে, প্রিয়তা এত সকাল সকাল নাস্তা বানিয়ে ফেললে? বাই উঠেছে? উঠেছে আপু, উনি নাকি আজ সকাল সকাল অফিসে যাবে। মোশাররফ হোসেন এসে চেয়ার টেনে বসতেই দেখে মাহিদ সদর দরজা দিয়ে ঢুকছে। আরে জামাই যে! কথাটা শুনে মাহিদের চোখে মুখে লজ্জার ছাড় ডেকেছেন, তাই আসতে হলো। মাহিদ কথাটা বলে চোখ দুটো জুহিকে খুঁজছে। প্রিয়তা এগিয়ে মাহিদের পাশে দাঁড়িয়ে ফিস ফিস করে বলল, ও ঘুমাচ্ছে, ওইদিকে তাকিয়ে লাভ নেই। মাহিদ কথাটা শুনে মুচকি হাসলো। সারা রাত ফোনে কথা বললে তো ঘুমাবেই। আমি কি আর ইচ্ছে করে উঠে এসেছি? শুধু স্যার বলাতে আসতে হলো। মাহিদ নিচের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। এমন সময় নিবিড় এসে, কি অবস্থা মাহিদ? ফাইন, গুড, নাস্তা করতে বসো। তোমার ভাবি আজ নাস্তা বানিয়েছে। স্যার আমি খেয়ে আসছি, আপনারা খেয়ে নিন, আমি ওয়েট করছি আপনার জন্য। নিবিড় মাহিদকে শান্ত গলায় বলল, মাহিদ মিথ্যা তুমি আমার সাথে বলছো, নাস্তা করে নাও। সরি স্যার, ইটস ওকে। এখানে তোমার কিসের লজ্জা? এটা তোমারও বাড়ি, আর আমি চাই বিয়ের পর তুমি এই বাড়িতেই থাকবে আমাদের সাথে। প্রিয়তা এগিয়ে এসে, বিয়ে যে করছেন, বিয়েটা কবে? ভেবেছিলাম জুইয়ের পড়ালেখা শেষ করার পর। এখন ভাবছি মাহিদ যেহেতু একাই থাকে, বিয়েটা হয়ে যাক, তাহলে ও এই বাড়িতেই থাকতে পারবে। মোশাররফ হোসেন মুচকি হেসে, নিবে তুই ঠিক বলেছিস, ও শুধু শুধু বাহিরে বাসা নিয়ে থাকবে কেন? আমাদের সাথেই থাকুক। নাদিয়া সহ সবাই একমত জানালো। মাহিদ মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে, যাক, অপেক্ষার প্রহরটা তাহলে কমলো। কিন্তু বিয়ের পর এই বাড়িতে থাকতে হবে সেটা মাহিদের ভালো না লাগলেও নিবিড়ের সামনে মুখ ফুটে বলতে পারল না। মুখে মুচকি হাসি ফুটিয়ে সবার সাথে তাল মিলিয়ে নিল। তোমার কেন আমাকে এখানে আটকে রেখেছ? এইভাবে আর কতদিন? আমরা কি করে জানবো? ওইটা নিবিড় স্যার জানেন। রিশাদ ক্রোধ গলায় বলল, ওই নিবিড় আর নিবিড়, দুনিয়াতে কি ওই একটাই নাম? যেখানে যাই শুধু এই নামটাই আমাকে শুনতে হয়। প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও, দরকার প্রয়োজনে আমি তোমাদের টাকা দেবো। নিবিড় এসে দরজায় দাঁড়িয়ে, কোথায় থেকে দিবি? আছে কোনো কিছু? রিশাদ চমকে গিয়ে পিছনে ফিরে নিবিড়কে দেখে চেয়ার থেকে ওঠার চেষ্টা করছে। নিবিড় তাচ্ছিলের হাসি ফুটিয়ে, বাতগুলো খুলে দাও, দেখে শালার কতটা শক্তি। কথাটা বলে নিবিড় মোটা রড নিয়ে এসে রিশাদের পায়ের মাঝে এলোপাতাড়ি ফিটাতে লাগলো। রিশাদের চিৎকার যেন চারদিকে ভারী হয়ে গেল। মাহিদ দম বন্ধ করে অন্যদিকে তাকিয়ে আছে। পাশে থাকা লোকগুলো যেন হতভম্ব হয়ে আছে নিবিড়ের রাগ দেখে। রিশাদের শুধু একটাই চিৎকার, এখন কানে বেশ আছে, প্লিজ আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। চিৎকারটা ধীরে ধীরে কমতে লাগলো। নিবিড় ক্রোধে গর্জন করে রোডটা হাত থেকে ছুঁড়ে ফেলে রিশাদের সামনে বসে, বললাম না নিবিড় ভালোর ভালো, খারাপের খারাপ। তুই আমার লাইফটাকে বরবাদ করতে চেয়েছিলি, আর নিজের দিকে তাকিয়ে দেখ তোর জায়গাটা এখন কোথায়। কথায় আছে না, দুষ্টু গরুর অপেক্ষায় শূন্য গোয়াল ভালো। তোকে এখানে মেরে ফেললেও কেউ টের পাবে না, কিন্তু তোর মতো ময়লা মেরে হাত নোংরা করা নিবিড় ইসলামের স্বভাব পায় না। নিবিড় লোকটার দিকে তাকিয়ে, কাল থেকে কারেন্টের শকটা আর একটু বাড়িয়ে দাও, 5 দিন এভাবে চলবে, তারপর পুলিশ খবর দিয়ে আসবে। মাহিদ নিচের দিকে তাকিয়ে, স্যার পুলিশের কাছে আগিয়ে দিয়ে দিলেন না কেন? নিবিড় উঠে বাহিরে এসে গাড়ির দরজা খুলে বসে, পুলিশে দিলে ওর শাস্তিটা তো নিজের চোখে দেখতে পারতাম না। কথাটা শুনেই মাহিদ চুপ হয়ে গেল। নিবিড় আর কথা না বাড়িয়ে সোজা অফিসে চলে গেল। কয়েক মাস পর
কাল জুহির বিয়ে। বাড়িতে সবাই হইচই করছে জুহির গায়ে হলুদ নিয়ে। সকাল থেকে নানা আয়োজনে সবাই ব্যস্ত। নিবিড়ও গায়ে হলুদের পাঞ্জাবি পরে বেরিয়ে এসে সেই দিয়ে নামতে নামতে চোখ জোড়া প্রিয়তাকে খুঁজছে। কেমন লাগছে দেখতে প্রিয়তাকে একবার জিজ্ঞেস করতে হবে না? পাঞ্জাবিটা বিয়ের শপিং করার সময় প্রিয়তা তার জন্যই নিয়ে এসেছে। নেমে আসতেই নিবিড়ের বড় ফুফু মেয়ের সাথে ধাক্কা লেগে, সরি কিরে তুই কখন এলি? এই তো ভাইয়া বিকেলে। ভাবিকে খুঁজছ? দেখছিস? মাহিদের দিকে দেখিয়ে ওই যে। নিবিড় সেদিকে তাকিয়ে রইল। আজ এই বাড়িতে মাহিদেরও গায়ে হলুদ। প্রিয়তা তাকে রুম থেকে বের করিয়ে হলুদের হাতে জড়িয়ে দিল ছাদে নিয়ে যাওয়ার জন্য। নিজের চুল ঠিক করতে করতে এসে নিবিড়ের গায়ের সাথে ধাক্কা লেগে উপরের দিকে তাকিয়ে, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? সবাই ছাদে চলে গেছেন। জুহিকে তো আগেই নিয়ে যাওয়া হয়েছে। নিবিড় প্রিয়তার ঘাড়ের দুই পাশে হাত দিয়ে জড়িয়ে, তুমি নিচে কি করছো? এখনো দেখছি ঠিক করে রেডি হওনি। প্রিয়তা অবাক হয়ে, আপনার চোখ কানা নাকি? নিবিড় মুখে কিছু না বলে সামনের সেন্টার টেবিল থেকে ফুলের মালার ট্রে থেকে এনে একটা মালা খোপায় পরিয়ে, এবার ঠিক আছে। প্রিয়তা মুচকি আসতে নিবিড় কোলে তুলে সিঁড়ি দিয়ে উঠে ছাদের নিয়ে গেল। সবাই সেই দৃশ্য দেখে অবাক হয়ে তাকিয়েছে। নাদিয়া নিবিড়ের পাশে এসে দাঁড়িয়ে, ভাই বিয়েটা কার? জুহির। কিন্তু সুযোগ দেখছি তোরা নিচ্ছিস। কথাটা শুনে সবাই অট্টহাসিতে গড়িয়ে পড়ছে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ল। সবাই নিচে গেলেও নিবিড় এখনো নামেনি। কাঁধে হালকা স্পর্শ পেয়ে, তুমি যাওনি? প্রিয়তা শান্ত গলায় বলল, কি করে যাব আপনাকে এভাবে একা রেখে? কথাটা শুনে হঠাৎ নিবিড় পিছন ফিরে প্রিয়তাকে জড়িয়ে ধরল। প্রিয়তা একটু অবাক হলো না। নিবিড় যে মনে মনে কান্নার সাগরে এতক্ষণ ভেসে যাচ্ছিল কেউ না জানলেও প্রিয়তা ঠিক বুঝতে পেরেছে। কিছুক্ষণ পর নিবিড় প্রিয়তাকে ছেড়ে, যাও নিচে যাও, সকালে কনভেনশন সেন্টারে যেতে হবে। তুমি এই বাড়ির বউ, অনেক দায়িত্ব তো সবার উপর তোমার। আপনি কেন নিজেকে লুকাচ্ছেন? বাড়ি গলায় মুছিয়ে এসে, কোথায় লুকালাম? আমি একদম ঠিক আছি। প্রিয়তা নিজে নিবিড়কে জড়িয়ে, জুহি এই বাড়িতেই থাকছে, তাহলে আর মন খারাপ করছেন কেন? নিবিড় মুচকি হেসে, ঠিকই তো, কেন যে মন খারাপ করছি নিজেই বুঝতেছি না। প্রিয়তা মুচকি হেসে নিবিড়কে স্বাভাবিক করার জন্য, তারা গুনবেন? নিবিড় প্রিয়তার দিকে তাকিয়ে, তোমার সাথে? তবে এক শর্তে। কিসের? নিবিড় কিছু না বলে প্রিয়তাকে নিজের কাছে এনে নিজের বুকের সাথে প্রিয়তার ফিট লাগিয়ে জড়িয়ে নিয়ে প্রিয়তার কান্নার কাছে নিজের মুখ গুজে, তুমি তারা গুনো, আমি আমার ভালোবাসায় তোমায় ঘিরে রেখেছি। তুমি বলেছিলে না আমাকে হারানো তোমার অনেক ভয়? আজ বলছি ভয় নেই, সারা জীবন তোমায় নিয়ে এভাবেই তারা গুনবো। সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা অনেক লম্বা ছিল, অবশেষে আজকে গল্পটা শেষ হয়েছে। তো গল্পটাকে কেমন লেগেছে আপনাদের কাছে প্রত্যেকটা পর্ব আশা করি কমেন্ট করে জানাবেন। গল্পটাকে নিয়ে একটা গঠনমূলক কমেন্টস করলে খুবই খুশি হব। গল্পটা ভালো লাগলে লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের সাথেই থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।